হুম, চলো। Okay, আচ্ছা, আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে মেনলি কি কি জিনিস দেখবো। আচ্ছা, কি কি জিনিস দেখার আগে কি কি তোমাকে বেসিক জানতে হবে সেটাও বলছি আস্তে আস্তে। প্রথম কথা, যে কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা এতদিন ধরে আমরা শিখছিলাম, সেইটা থেকে আমাদের কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, যার জন্য আমরা এখন সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট শিখবো। এটা হচ্ছে প্রথম গল্প, এটা বুঝতে হবে যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কেন শেখাটা জরুরি, বা কেন আমাদের আপকামিং এ সার্কিট তৈরি করার জন্য দরকার। অ্যাকচুয়ালি তুমি এতক্ষণ অব্দি যা শিখছিলে বা যা কাজই করছিলে না কেন, সবই কিন্তু সার্কিট তৈরি, এবং এখানেও তুমি তাই করবে, সার্কিটই তৈরি করবে। কম্বিনেশন লজিক সার্কিটে কি হয়েছিল যদি তুমি ভাবো, কম্বিনেশন লজিক সার্কিটে তুমি সামথিং কিছু ইনপুট দিয়েছো, যার পার্সপেক্টিভে কিছু আউটপুট জেনারেট হয়েছে, তাই তো? মানে সেটা তুমি নাম্বার অফ ইনপুট যা দাও না কেন, তার তার পার্সপেক্টিভে নাম্বার অফ আউটপুট পেয়েছো। তুমি যদি এন নাম্বার অফ ইনপুট দাও, তার জন্য টু টু দি পাওয়ার এন নাম্বার অফ আউটপুট পাও, বা টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট দিলে তার জন্য এন নাম্বার অফ আউটপুট পাও, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লজিক দেখেছি, এবং কোড কনভার্টারও করে রেখেছি আমরা, সবগুলো একই প্রসেস, সবই কম্বিনেশনাল লজিক সার্কিটের পার্সপেক্টিভেই হয়েছে। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে তাহলে কি এক্সট্রা জিনিস যেটা আমার মানে জানতে হবে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে যেটা তোমার এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কনসেপ্ট হচ্ছে, সাপোজ এই যে কম্বিনেশন লজিক সার্কিটে তুমি যখন একটা সামথিং ইনপুট দিচ্ছ এবং তার পার্সপেক্টিভ আউটপুট পাচ্ছ, আমরা এখানে কি কাজ করব, এই আউটপুটটাকে কোনোভাবে, সেটা আমাদের ইউজের জন্য অবশ্যই কাজ যা হবে, যা হচ্ছে তাই হবে, কিন্তু সেই রকম একটা আউটপুট আমরা কোনো একটা মেমোরিতে স্টোর করে রাখবো, যেটাকে আমরা নেক্সট স্টেপে আবার সার্কিটের সঙ্গে জুড়ে দেবো। কিরকম বিষয় চলো বলি। ভাবো, এই তোমার একটা কম্বিনেশনাল লজিক সার্কিট আছে, যেখানে তুমি কিছু ইনপুট দিয়েছো, যার জন্য তুমি কিছু আউটপুট পেয়েছো। দিস ইজ ইউর আউটপুট, আর এটা তোমার ইনপুট। ওকে, তো এটা আমাদের মেনলি কনসেপ্ট কিসে ছিল, কম্বিনেশনাল সার্কিটে। কম্বিনেশনাল, লেখাটা কেমন ডিলে হচ্ছে। এটা হলো তোমার কম্বিনেশনাল সার্কিট। আচ্ছা, আমরা কি করলাম বললাম, যে এই যে আউটপুট পাচ্ছিলাম সেটাকে আমরা কোনো একটা মেমোরি এলিমেন্টের ভেতরে স্টোর করে রাখবো। ধরো কি করব কাজটা, এটা আমার একটা মেমোরি এলিমেন্ট, ওকে না? এই যে এখান থেকে যে আউটপুটটা পাচ্ছিলাম সেইটাকে নিয়ে এসে আমরা এর ভেতরে স্টোর করাবো, ঠিক? এবং যেই স্টোর এলিমেন্টটাকে নিয়েই আবার নেক্সট স্টেপে আমার ইনপুট হিসেবে কাজ করবো। কিরকম বিষয়টা স্যার? ভাবো, তুমি কম্বিনেশন সার্কিটটাই ভাবো। আচ্ছা, যদি তোমাকে সিকোয়েন্সিয়াল সার্কিট ভাবতে হয়, এই পুরোটাই কিন্তু, এই পুরো ফিগারটাই কিন্তু তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট, এই পুরো ফিগারটাই, এই পুরোটাই ডিনোট করছে সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে, ওকে না? কিরকম বিষয়টা, ধরো তুমি কম্বিনেশনাল সার্কিটটা ইউজ করে এই সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করবে হিসাব মতো। হ্যাঁ, আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট যাই তৈরি করি না কেন, কম্বিনেশনাল সার্কিটের একটা টাচ তো তার মধ্যে থাকবে। কিন্তু এখানে গল্পটা হচ্ছে যে তুমি যখন আউটপুটটা এই যে তুমি পাচ্ছিলে, সেই আউটপুটটাকে তুমি কোনো কিছুর ভেতরে স্টোর করে রাখবে। এইটার ভেতর যেমন স্টোর করে রেখেছি, তেমনি স্টোর করে রাখবে।
ঠিক আছে? এই স্টোর করার ফলে কি হবে, যখন তুমি পরের স্টেটে গিয়ে আবার একটা আউটপুট জেনারেট করার চেষ্টা করবে, তোমার সেই স্টেটটা আগে প্রিভিয়াস স্টেট হয়ে যাবে। যদি খুব সহজ করে বলতে পারো, ভাবা যায়, ভাবো এইটা তোমার নেক্সট স্টেট আর এটা তোমার কারেন্ট স্টেট। তোমার কারেন্ট স্টেট বিষয়টা কি, ভাবো তুমি সামথিং কিছু একটা আউটপুট দিয়েছো 0 আর 1, ঠিক আছে? কি সার্কিট লাগিয়েছে না লাগিয়েছে সেটা ভেবে তোমার লাভ নেই, তুমি ভাবো আউটপুটে তুমি 1 পেয়েছো। এইটা তোমার কম্বিনেশনাল সার্কিট হয়, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের এই গল্পটা না। সিকোয়েন্সিয়াল সার্কিট বলছে এই সার্কিটটা তো কোনোভাবে আগে কাজ করেছে, কোনোভাবে আগে কাজ করেছে বা কাজ করেনি সেটা আবার পরের গল্প। ভাবো যে কিছু একটা ভ্যালু এই মেমোরি এলিমেন্টের ভিতর স্টোর রয়েছে, ঠিক আছে? আমি যদি সার্কিটটা এইভাবেই কনফিগার করি, যেটাতে এখন নিচের পার্টটা রয়েছে, তাহলে ভাবো 0 1 এর জন্য এই যে তুমি এখন আউটপুটে 1টা পেলে, এই 1টাকেই এই নেক্সট স্টেটটাকে ধরে নিয়ে চলে আসবে, যেটা গিয়ে ওই মেমোরি এলিমেন্টের ভেতর স্টোর করাবে। এবং তুমি পরের বারের স্টেপে, পরের বার, ধরো তুমি পরের বার ভ্যালু দিচ্ছ 1 0, তখন এই 1টাও গিয়ে এর সাথে জুড়বে, দিয়ে এই তিনটের জন্য কিছু একটা আউটপুট জেনারেট করবে। এবার কথা হচ্ছে স্যার তাহলে প্রথমবার আমরা 0 1 দিলাম কেন? হ্যাঁ, এবার আসছি প্রথমবার কেন 0 1 দিয়েছিলাম সেটাকে ভাবো। তাহলে প্রথমবার তো নিশ্চয়ই কোনো একটা ভ্যালু গেছে, হ্যাঁ প্রথমবারও ভ্যালু গেছে। আচ্ছা সেটাই আসছি এবার, তাহলে বলি অ্যাকচুয়ালি ব্যাপারটা এবার তাহলে কি দাঁড়ালো। আচ্ছা, এই মেমোরি এলিমেন্টের ভেতরে ভাবো, যখন তুমি একটা সার্কিট পুরোপুরি প্রথমবারের জন্য কনফিগার করে রান করো, স্যার প্রথমবারের জন্য যদি রান করাই, প্রথমবার ওর মধ্যে কোনো ভ্যালু আছে? প্রথমবার কি ওর ভেতর কোনো ভ্যালু থাকতে পারে? ওর ভেতর যদি কোনো ভ্যালু নাই থাকে, তাহলে প্রথমবারের জন্য রান করানোর সময় আমি কি কারেন্ট স্টেট পাবো? পাবো না, খুব স্বাভাবিক ব্যাপার, পাবো না। যদি প্রথমবার না পাই, তাহলে আমরা অটোমেটিক্যালি একটা ডেটা জেনারেট করবো, সেটা অ্যাজ আ 0, কারণ 0 মানে তোমার অফ হিসাবে এটা ট্রিট করা হবে, মানে ওখানে কোনো সার্কিট দেয়নি, ও 0 হিসাবে নিয়ে নেবে। তো তোমার কারেন্ট স্টেট যদি 0 যায় আর তুমি ইনপুট দিতে ভাবো 1 0, ঠিক আছে না? যার জন্য তুমি আউটপুটে কিছু একটা পাচ্ছ, ভাবো আউটপুটে তুমি 0ই পেয়েছো, ঠিক? তাহলে এখন, এখন তুমি যে আউটপুটটা পেলে এটাই এখন তোমার নেক্সট স্টেট, মানে আগের স্টেট 0 ছিল, তুমি এখন যে স্টেটটা পেলে সেটা তো 0ই পেয়েছো, আমি মানছি। আচ্ছা 0 পেলে একটুখানি ভাবতে গন্ডগোল হচ্ছে। আচ্ছা ভাবো যে তুমি এখন প্রথমবারে যখন যখন 1 0 0 দিলে, আউটপুটে তুমি 1 পেয়েছো। আরে আউটপুট যেটা পাচ্ছ এটাই তোমার এখন, মানে তুমি এটাই তো তুমি নেক্সট স্টেটে গেলে, মানে নেক্সট স্টেটে যাওয়ার জন্য তুমি এখন কত পেলে? 1 পেলে। আর কারেন্ট স্টেট কত ছিল? 0 ছিল। এই নেক্সট স্টেটটাকে আমরা 1টাকে নিয়ে এসে মেমোরি এলিমেন্টে স্টোর করবো, ঠিক? নেক্সট টাইম সেকেন্ড বার যখন তুমি সার্কিটের জন্য কিছু ভ্যালু জেনারেট করবে, ধরো তুমি নেক্সট বারের জন্য ইনপুট দিচ্ছ 0 1, এটা দিচ্ছ, তোমার এই মেমোরি এলিমেন্টে কত ছিল? 1 ছিল। তাহলে এখন তোমার এই কারেন্ট স্টেটটা 0 থেকে 1 হয়ে যাবে। তাহলে এখন কি যাবে? 0 1 1, ঠিক আছে? ধরো এর জন্য তুমি এখন আউটপুটে হয়তো পাচ্ছ 0, তাহলে এই 0টাকেই আমি এখন নেক্সট স্টেট ভেবে 0 হিসেবে নিয়ে আসছি এবং মেমোরি এলিমেন্টে 0 স্টোর করছি, এবং এটাকে কারেন্ট স্টেটে 0 ঢোকাবো। আবার তুমি যখন থার্ড টাইম এটাকে চালাচ্ছ, তখন তুমি ভ্যালু দিচ্ছ হয়তো 1 1, তাই তখন কি কি যাবে? 1 1 0। এই জিনিসটা ক্লিয়ার কিনা আগে বলো, এটাই কিন্তু আগে ক্লিয়ার করতে হবে, কারণ এই খানিকক্ষণ পরেই আমরা এই কারেন্ট স্টেট নেক্সট স্টেট নিয়ে প্রচুর কথা বলবো, তখন যেন গুলিয়ে না যায়। এটা কে বুঝতে পারোনি বলো? নেক্সট স্টেট মানে আমি বুঝ- যেটা, আমি বুঝতে পারিনি আগে বলো। কোন জায়গাটা বুঝতে পারো? কোন জায়গাটা মানে ওই যে দুটো ইনপুট যাচ্ছে, দেন ওটা কি আমরা নেক্সট স্টেট থেকে মেমোরি এলিমেন্ট থেকে সায়েন্স স্টেট হচ্ছে এই জায়গাটা পুরো এখানে একটু ভালো করে মনে রাখবেন আগে বলো। আচ্ছা আচ্ছা, বাবা যে এই নেক্সট স্টেট যেটা, নেক্সট স্টেট মানে তুমি তোমার সার্কিটের যেখানে এখন দাঁড়িয়ে আছো, যে জায়গায় তুমি এখন ডেটা ইনপুট করছো বা ডেটা জেনারেট করছো, সেইটা তোমার কারেন্ট স্টেট। ঠিক তারপরে তুমি যে আউটপুটটা পাবে, তুমি কিছু ইনপুট দিলে আউটপুট পাবে,
এই আউটপুটটা কিন্তু তোমার নেক্সট স্টেট, মানে তুমি আউটপুট পাচ্ছ সেটাই এখন তোমার সার্কিটের জন্য কারেন্ট স্টেট হয়ে যাবে, সেটা কিন্তু না। তুমি এখন আউটপুটে যেটা পাবে সেইটাই তোমার নেক্সট স্টেট, মানে নেক্সট স্টেট মানে পরের ভ্যালু, সোজা কথা। সেই ভ্যালুটাকে তুমি মেমোরিতে স্টোর করে রাখছো, এবং পরের বার যখন তুমি আবার মানে সার্কিটটাকে অন করবে বা সার্কিটে কিছু ভ্যালু দেবে, তখন তুমি এই ভ্যালুটাকে ইউজ করবে। সোজা কথা হচ্ছে এটা। সাপোজ ভাবো প্রথমবারের জন্য যখন রান করাবে, তখন তো তোমার মেমোরিতে কোনো, মানে তখন তো তোমার সার্কিট রানই করেনি, তাহলে আউটপুট কিছু আসেইনি, তখন তাহলে তুমি কি কারেন্ট স্টেট হিসেবে ধরবে? ধরে নাও তখন তোমার কিছু নেই, তখন তুমি বাই ডিফল্ট কারেন্ট স্টেটটাকে জিরোই ধরে রেখেছো। আর ধরো ইনপুটে কিছু তুমি দিচ্ছ যে 1 0, ঠিক আছে? এই তিনটে জিনিসের জন্য, মানে 1 0 0, এই তিনটে জিনিসের জন্য তুমি আউটপুটে হয়তো মেবি 1ই পেয়েছো। ভাবো তুমি 1 পেয়েছো, এই আউটপুটে যে তুমি 1 পাচ্ছ, এইটা তোমার নেক্সট স্টেট, মানে তুমি এখন কারেন্ট স্টেট ছিল 0-তে, যেটা তোমার এখন নেক্সট স্টেট হয়েছে 1। ওকে না? তো এই 1টাকেই আমরা কোনোভাবে যে আউটপুটে বার করেছে সেই 1টাকে নিয়ে এসে আমরা একটা মেমোরি এলিমেন্টের ভেতরে স্টোর করলাম। ঠিক, এইটুকু অব্দি প্রথমবারের কাজ। সেকেন্ড টাইম যখন তুমি আবার সার্কিটটাকে অন্য কোনো ভ্যালু দিয়ে রান করাচ্ছ, ধরো তুমি এইবার ভ্যালু দিয়েছো 0 1, কারেন্ট স্টেট তো এখন তোমার 0 নেই, কারেন্ট স্টেট কত হয়ে গেছে? কারেন্ট স্টেট এখন হয়ে গেছে 1। মানে কারেন্ট স্টেট কেন এটা? কারণ সেকেন্ড টাইম তুমি যখন আবার সার্কিটটাকে অন করাচ্ছ, নেক্সট স্টেটের ভ্যালুটাই গিয়ে এখন তোমার কারেন্ট স্টেটে ঢুকবে। ঠিক আছে? তাহলে এখন যখন কারেন্ট স্টেটের ভ্যালু 1, তাহলে এখন কি কি ভ্যালু যাচ্ছে? এখন ভ্যালু যাচ্ছে 0 1 1। তাহলে এর জন্য আউটপুটে তুমি এইবারও, হয়তো তুমি আউটপুটে এইবারও 1ই পেয়েছো, আউটপুটে এবারে তুমি 1ই পেয়েছো। তাহলে নেক্সট এটার ভ্যালু কত হলো? এবার এখন আবার 1 হলো, মেমোরি এলিমেন্টে কি স্টোর হলো? 1 হলো। তাহলে এখানে এখন কি আসবে? আবার 1 আসবে। ধরে থার্ড টাইম তুমি আবার রান করাচ্ছ, তখন তুমি ভ্যালু দিচ্ছ তো 0 0। তাহলে এখন তোমার কি কি সিকোয়েন্স যাচ্ছে? 0 1 1। সাপোজ ভাবো এর জন্য তুমি আউটপুটে ভাবছো 0 পেয়েছো, তাহলে এখন নেক্সট স্টেপটা কি? 0। এইটাই এখন মেমোরি জিরো এলিমেন্টের জিরো ভেতরে ওয়ান ওয়ান স্টোর করো, হলো। আচ্ছা দাঁড়া দাঁড়া, জিরো ওয়ান করো, ইনপুট দুটো ইনপুট তো সরি, জিরো থেকে শুরু 0 হচ্ছে। 0 1 0 0 1 0 0 1, 0 0 1, সরি, 0 0 1। ঠিক আছে এবার? ঠিক আছে, হ্যাঁ ঠিক মেমোরি আছে। এলিমেন্টে স্টোর হ্যাঁ করলাম, তাহলে কারেন্ট স্টেট আমার এখন হলো 0। এবার তারপরে যদি তুমি আবার ফার্দার ভ্যালু দাও, তাহলে এটাকেই আমরা আবার সোয়াপ করবো। এবার ঠিক আছে তো? মানে নেক্সট স্টেট হ্যাঁ ঠিক মানে আছে। যেটা তুমি আউটপুটে পাচ্ছ সেটাই তোমার নেক্সট স্টেট, এমন নয় যেটা আগে ছিল সেটা তোমাকে এখন কারেন্ট স্টেট ভাবতে হবে। কারেন্ট স্টেট মানে নেক্সট স্টেটটা, যেটা তুমি মেমোরি এলিমেন্টের ভেতর, সরি, নেক্সট স্টেট যেটা তুমি মেমোরি এলিমেন্টের ভেতরে এখন স্টোর করাবে। ফার্দার যখন তুমি সার্কিটটাকে আবার অন করেছো, যখন তো কিছু ভ্যালু ইনপুট দেবেই, সেই মেমোরি এলিমেন্টের ভ্যালুটা যখন ইউজ করা হচ্ছে, সেইটা তখন হচ্ছে কারেন্ট স্টেট। ঠিক আছে? এই হলো একটা বেসিক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের গল্প। বাকিরা, বাকিরা একবার বলবে যে বুঝেছো কিনা। কিছু হ্যাঁ। বুঝতে পেরেছো? ওকে। উজ্জ্বল, সৌভিক, উজ্জ্বল ঠিক আছে, বাহ বাহ বাহ। ওকে, চলো। আচ্ছা, এবার কিছু বেসিক জিনিস তোমাদের একটু জেনে নেওয়া ভালো। আচ্ছা, দু রকমের সিকোয়েন্সিয়াল সার্কিট হয়, একটা হয় অ্যাসিঙ্ক্রোনাস আর একটা হয় সিঙ্ক্রোনাস। ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। আমি জানি না এই জিনিসগুলো তোমাদের কতটা কাজের জন্য, তবে আমার মনে হয় এগুলো জেনে নেওয়া ভালো। একটা অ্যাসিঙ্ক্রোনাস আর একটা হয় সিঙ্ক্রোনাস। ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাসের মধ্যে ডিফারেন্স কি? কিছুই না। আমরা একটা টার্ম কিছুক্ষণ পরে শুনবো, ক্লক পালস বা ক্লক সিগন্যাল। অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কোনো ক্লক পালস ইউজ করা হয় না, আর সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ক্লক পালস ইউজ করা হয়। কিরকম বিষয়টা? বিষয়টা খুব ইজি। ভাবো তুমি একটা সার্কিট জেনারেট করেছো, তুমি সাপোজ সেইখানে একটা ট্রিগার বলে একটা কিছু অপশন লাগাও। ট্রিগার মানে সেটাতে কিছু ইনপুট দিয়া। ঠিক আছে? যদি তুমি বাইরে থেকে এরকম অটোমেটিক্যালি এটা চাবি, তাই বলছি, যেমন এই যে আমরা সুইচ কেন ইউজ করি, আমরা সুইচটা ইউজ করার একটা কারণ আছে। তার কারণ তোমার কারেন্ট কিন্তু সবসময় ফ্লো হচ্ছে। যদি তুমি সুইচ না লাগাও, তাহলে কিন্তু তোমার সারাক্ষণ লাইট জ্বলবে, তুমি আমার কাছে অফ করার অপশনই নেই। সুইচ লাগানোর ফলে কি হবে? তুমি কিছুক্ষণের জন্য কারেন্ট ফ্লোটা
তোমার ওই যে পার্টিকুলার যে এলিমেন্টটাকে তুমি অন করতে চাইছিলে তাকে কিছুক্ষণের জন্য ইন্টারাপ্ট করে রাখতে পারো। ওই সর্বনাশে কি এখন আসতে চাইছে শুভম, তুমি সেখানে খানিকক্ষণের জন্য সেটাকে ইন্টারাপ্ট করে রাখতে পারো। কিন্তু যদি তোমার সুইচটা না থাকতো তাহলে কারেন্ট ফ্লোই হতে থাকতো। তো সেম ব্যাপার এই সার্কিটের ক্ষেত্রেও, যদি তুমি কোনো একটা এরকম চাবির মতো সিস্টেম না লাগাও বা ক্লক পালস না লাগাও, ও কি করবে আনলিমিটেড টাইমের জন্য চলতে থাকবে। যদি তুমি ক্লক পালসটা লাগাও তাহলে ও তোমার যেই টাইমে তুমি চাইছো সেই টাইমেই ও রান করবে, অন্য টাইমে ও রান করবে না। এইবার তোমার এটা মনে হচ্ছে স্যার এটা তো খুবই ইজি ব্যাপার যে চাবি ঘোরালেই অন করবে, চাবি অফ করলে বন্ধ হয়ে যাবে। বিষয়টা ঠিকই ওরকমই, কিন্তু আমাদের সার্কিটের ক্ষেত্রে একটু অন্যরকম। মানে সেইখানে আমরা ট্রিগার বলে একটা কথা ইউজ করব, যে ট্রিগারটারও অনেক রকম হয়। যেমন এজ ট্রিগার, লেভেল ট্রিগার, তার জন্য আবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক পালস আসবে। আচ্ছা, এত কিছু জটিলতা মাথায় নিতে হবে না, জাস্ট এইটুকু মাথায় রাখো, অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমরা ক্লক পালস ইউজ করব না, আর সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ক্লক পালস ইউজ করব। আমি ভালো করে তোমাদের নোটস দিয়ে দেবো, ওটা পড়ে নেবে, বুঝতে পারবে, খুবই ইজি জিনিস। আমি আর ওটা নিয়ে সময় কাটাচ্ছি না। আমি তোমাদের যেটা বলবো সেটা ওই তোমাদের যেটা ওই অ্যাকচুয়ালি ক্লক পালস বা এই ক্লক ট্রিগারিং এর বিষয়টা, এইটা আমি তোমাদের বলবো, কারণ এইটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, ক্লক সিগন্যাল বা ট্রিগারিং বা একই বিষয়, দুটো কথাই। আচ্ছা, ভাবো তোমাদের একটা এখন তোমরা আহ এটা তো মনে হয় মোটামুটি সবাই মোটামুটি জানো না, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল সম্পর্কে জানো তো? হয়নি? শুনেছিলাম দুটো first time। আচ্ছা, নাম দুটো শুনেছো। আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে একটা জিনিস বলি, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে কিরকম বিষয়টা ভাবো। অ্যানালগ সিগন্যাল মানে যেটা না কন্টিনিউয়াসলি একটা টাইম ফ্রেমে চলতে থাকে। ভাবো, আমি যদি বলি ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা সারাক্ষণ চলে যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ওটা সাইমultaneously করে। কিন্তু তুমি কিছুদিন আগে এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে তৈরি করলে, সেইটার সবকটা বিটস কিন্তু সারাক্ষণ জ্বলে না। নয় এ জ্বলছে, নয় ও জ্বলছে, নয় ও জ্বলছে, নয় এ জ্বলছে। ঠিক আছে না? সুতরাং সারাক্ষণ সব কটা জিনিস কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভেট নয়, ওটার একটা বেসিস আছে। আর আরো একটা যদি বেসিক ডিফারেন্স বলো, অ্যানালগ সিগন্যাল নর্মালি টাইম ফ্রেমের উপর চলে। ঠিক আছে, ওর জন্য কোনো যা তুমি র্যান্ডম ভ্যালু দাও, সেটা কমা বাড়া বেশি যা হতে পারে। যেমন তুমি একটা সাউন্ডে কথা বলছি, ধরো আমি এখন জোরে কথা বলছি, আবার আস্তে কথা বলছি, আবার জোরে কথা বলছি, এটা কোনো নির্দিষ্ট লিমিটেড নেই, কখনো 30-এ যাচ্ছে, কখনো 20-তে, 10-এ, আবার কখনো 100, এরকম করে যাচ্ছে। কিন্তু ডিজিটাল মানে হচ্ছে সেটা অলওয়েজ বাইনারি ফরম্যাটে হচ্ছে, নয় অফ নয় অন, নয় অফ নয় অন, এর বাইরে কোনো টাইম ফ্রেম তার মধ্যে নেই। এই হচ্ছে একটা বেসিক জিনিস। কিরকম বিষয়টা, ধরো একটা গ্রাফ আছে, এই ধরো বাড়লো, কমলো, 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 আবার বাড়লো, বাড়লো, প্রচুর বাড়ছে, আবার এর মধ্যেই হয়তো টাইম ফ্রেম তৈরি করে ফেললো। এইটা হচ্ছে অ্যানালগ টাইম। আর ডিজিটাল টাইম মানে হচ্ছে ধরো এটা জিরো, এই ওয়ান, ওয়ান থেকে আবার জিরো হলো, আবার জিরোতে রয়েছে, আবার জিরো থেকে ওয়ান হলো, আবার ওয়ান হলো, আবার জিরো হলো, এইভাবে চলছে। এই টাইম ফ্রেমটা চলে। তো এই টাইম ফ্রেমটা তোমাকে বুঝতে হবে, আমি বোঝাচ্ছি আগে, জাস্ট এইটুকু বেসিক জিনিসটা বুঝে নাও, যে একটা অ্যানালগ একটা ডিজিটাল। ডিজিটাল মানে যেটা অলওয়েজ জিরো আর ওয়ান টাইম ফ্রেমের ভেতর চলবে, মানে নয় অফ নয় অন, নয় অন নয় অফ। আর অ্যানালগ মানে যেটা মানে একদম র্যান্ডমলি টাইম ফ্রেমের উপর চলবে। আচ্ছা, এইবার তোমাদের যেটা বলবো ক্লক সিগন্যাল, এতক্ষণ ধরে যেটা বলছিলাম, ক্লক সিগন্যাল অ্যান্ড ট্রিগারিং। ওকে, ভাবো খুব ভালো করে মনে রাখবে, এই ফরম্যাট দুটো মানে মাথায় ঢুকিয়ে নেবে। এই ফরম্যাটটা না বুঝলে তুমি করতেই পারবে না কোনো কাজ। আচ্ছা, বেসিক্যালি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, এই ডায়াগ্রামটার ক্ষেত্রে, আর এটা 2 নম্বর হবে। প্রথমটার ক্ষেত্রে তুমি জিরো থেকে ওয়ান হয়ে যাও, মানে তোমার সার্কিটটাকে তুমি অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই করেছো।
আর সেকেন্ডারটার মানে হচ্ছে অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো করেছো। স্যার এটা কিভাবে বুঝবো? দুটো তো একরকম লাগছে। ও একটা শুধু মানে রিভার্স দেখা হয়েছে, একটা জেড একটা রিভার্সের জেড, মানে মিরর ইমেজ। হ্যাঁ বাবা, এটা তো বুঝতে পারবো। ভাবো আমি একটা ছবি আঁকছি বাবা। এই আমি একটা ছবি আঁকলাম। এই ছবিটা দিয়ে তুমি এই জিনিসটাকে তোমাকে লিঙ্ক করাতে হবে, তোমাকে বুঝতে হবে কি সেটা কি হয়েছে। ভাবো এইটা তোমার 0 আর এটা তোমার 1, ঠিক আছে? এরকম। এই যে মাঝখান দিয়ে যে সাদা সাদা দাগগুলো টানলাম, এগুলো তোমার একটা টাইম পিরিয়ড, মানে এখান থেকে এখানে একটা টাইম পিরিয়ড, মানে এইটা ভাবো একটা টাইম পিরিয়ড, এখান থেকে এতটুকু একটা টাইম পিরিয়ড, আবার এখান থেকে একটা টাইম পিরিয়ড, আবার এখান থেকে একটা টাইম পিরিয়ড, এইভাবে এটা চলছে, ঠিক আছে না? এই টাইম পিরিয়ড মানে কি স্যার? ভাবো এই টাইম পিরিয়ডটা তোমার যে কনফিগারেশন তোমাকে যেটা দেবে সেটা বলে দেবে। তোমাদের এখন অত রকম কোনো নিউমেরিক্যাল নেই এরকম এর ওপরে। জাস্ট এগুলো জেনে রাখা খুব দরকার। টাইম পিরিয়ড মানে ভাবো আম, তুমি একটা সার্কিটকে অন করেছো 1 ঘন্টা, ঠিক আছে না? সাপোজ ভাবে 1 ঘন্টা তাকে অন করে রেখেছো, আর পরের 1 ঘন্টা তুমি তাকে অফ করে রেখেছো, ঠিক আছে না? এটার মানে হচ্ছে তাহলে এই প্রথম 1 আওয়ার্সে তুমি একে অন করেছিলে, আর পরের 1 আওয়ার্সে একে অফ করেছিলে। স্যার কিভাবে বুঝবো এটা? ও যখন অফ হয়েছে, এইবার দেখো কি করে বুঝবো। দেখো এটা তোমায় কি বললাম আমি? এটা তোমাকে বললাম যে অ্যাক্টিভ লো থেকে এটা হাই হয়েছে। কি হয়েছে? দাঁড়া এইটাকে উপরে ওভারল্যাপ করি। অ্যাক্টিভ লো থেকে হাই হয়েছে, ঠিক। আর এটাই কি হয়েছে? অ্যাক্টিভ হাই থেকে লো হয়েছে। দেখো তো, এইবার ডায়াগ্রামটার দিকে তুমি খেয়াল করো। দেখো তো, এই যে তুমি 0-তে ছিলে, অ্যাক্টিভ লো ছিলে, এই দেখো তুমি এখন অ্যাক্টিভ হাই হয়ে গেছো, হয়েছ? হ্যাঁ। এইবার দেখো যখন পরের স্টেটমেন্টে তোমাকে বলছে যে না এই টাইম পিরিয়ডে তুমি এখন লো হয়ে যাও, এই টাইম পিরিয়ডে তোমাকে লো হতে হবে, তখন ও কি করবে? এই দেখো অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো হয়েছে, ঠিক। এইবার অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার অ্যাক্টিভ লো থেকে হাইয়ের টাইম পিরিয়ডের পরেই কি অ্যাক্টিভ হাই থেকে লো হতেই হবে, না হতে হবে না? আমি ছবিটা এইভাবে এঁকেছি, হতে হবে না। যদি স্যার অ্যাক্টিভ হাই থাকে তাহলে কি করতাম, চলো দেখাচ্ছি। তাহলে এরকম বিষয়টা হতো, ধরো sorry, ধরো তুমি অ্যাক্টিভ লো থেকে হাইতে হলে, তুমি পরের টাইম পিরিয়ডে হাই রয়েছো, তাহলে তুমি কি করবে? সিম্পল বিষয়। ধরো এটা যদি তোমার প্রথম টাইম পিরিয়ডটা হয়, পরের টাইম পিরিয়ড তুমি এই রইবে, এটাই রইবে, কোনো চেঞ্জ হবে না। এইবার আমি বললাম নে নামা, এবার 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 তুমি লো হও, আর দরকার নেই। তাহলে ও পরের টাইম পিরিয়ডে লো হলো। তোমার মনে হতে পারে স্যার একই তো ছবিটা লাগছে, না বাবা, ছবি দেখ হয়নি, ছবির ডায়াগ্রামটা এবার বদলে গেছে, এবার এইরকম হয়ে গেছে। এই টাইম পিরিয়ডে ও হাই ছিল, ঠিক আছে? দাঁড়াও আর একটুখানি, এখানে আবার এই বেটা ধরলে পুরোটাই মুছে যাবে মনে হয়। দেখি এক মিনিট। না হচ্ছে, ধরো ধরো এবার ওর নামলো। এইবার পরের স্টেপে বলছি, এবার তুমি লোই না থেকে এবার আবার হাই হও। ও আবার এখান থেকে তুলে এখানে হাই হয়ে গেছে। এইবার দেখো এইটা হচ্ছে তার পরের টাইম ফ্রেম। এইবার ডায়াগ্রামটার দিকে খেয়াল করো, এবার দেখো ডায়াগ্রামটা বুঝতে পারলে। আগের ডায়াগ্রামটা আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? কিন্তু এই ডায়াগ্রামটা ক্লিয়ার কিনা ব্যাপার বুঝতে পারছো? দেখো এখানে তুমি অ্যাক্টিভ লো থেকে হাই হলে, এটা প্রথম টাইম পিরিয়ড, এটা প্রথম টাইম পিরিয়ড। পরের টাইম পিরিয়ডে আমি বলছি ও হাই থাকবে বাবা, ও লো হবেই না, ও হাই থাকবে। দেখো ওকে হাই রেখেছি। তারপর টাইম পিরিয়ডে আমি ওকে বলছি যে না এবার তুমি লো হও, দেখো এখান থেকে সেট করে নেবে, সেট করে নেবে, গেল, ব্যাস, কাজ শেষ।
এইবার বলছি কি আবার হাই হতে, এই টাইম পিরিয়ডে আবার হাই হয়ে গেল। এইভাবে এটা চলছে। তোমাদের এত কোনো জটিল গ্রাফ নেই। আমি সেটা বোঝার জন্য এটা বললাম, পরবর্তীতে এরকম ছবি থাকতে পারে, আসবে, এখন নেই, পরে আসবে। তোমাদের এখন এই ডায়াগ্রামটা বুঝলেই হবে, যেখানে তোমার সাইমেন্টেনিয়াসলি একটা লো থেকে হাই, হাই থেকে লো, লো থেকে হাই, হাই থেকে লো। না, অনেকের মধ্যে চিন্তা ভাবনা থাকে কি যে এরকম করে আঁকলে, এরকম করে আঁকলে এই পার্টিকুলার পার্টটা আমার হাই, আর এই পার্টিকুলার পার্টটা লো, এটা লো, এটা হাই। কিন্তু বেসিক্যালি সেটা একদমই নয়। সেটা ডিপেন্ড করছে তোমার পুরোপুরি এই ইয়ের ওপরে, মানে এই এই যে তুমি এইটা হচ্ছে তোমার লো থেকে হাই, আর এটা মনে হচ্ছে হাই থেকে লো, ঠিক আছে না? এইটার উপর অ্যাকচুয়ালি কিন্তু সমস্ত ছবিগুলো আঁকা হয়। আর মাঝখানে একটা করে টাইম পিরিয়ড কাটা থাকে, যেহেতু ছবিতে ম্যাক্সিমাম সময় টাইম পিরিয়ড গুলো নাম করে দেখায় না, এটা ম্যাক্সিমাম সবাই এটাই বোঝে। আমিও আমার পড়ার সময় এটাই বুঝতাম। কিন্তু পরে আমাদের একটা স্যার একদিন এই তোমরা মাইক্রো প্রসেসর পড়বে, যখন মাইক্রো প্রসেসর পড়বে তখন এই টাইম পিরিয়ড নিয়ে প্রচুর কাজ হবে, এবং তখন এইটা নিয়ে সারাক্ষণ পড়তে হবে। তো তখন ওই স্যার একটা বইয়ের বিশাল একটা কঠিন ডায়াগ্রাম নিয়ে আমাদের বলেছিল যে এইটা হচ্ছে বেসিক ব্যাপার। তার আগে আমি জানতাম না এটা। যাই হোক, ক্লিয়ার না সবার? বুঝতে পেরেছো তো? টাইম পিরিয়ড মানে যে টাইম পিরিয়ডে তোমার কি সিচুয়েশন ছিল সেটাকে টাইম পিরিয়ড বলি, আর কিছুই না। সবাই একটুখানি হ্যাঁ বা না বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা সবাই? সৌভিক, আচ্ছা শুভম পরে এলে। শুভম, এখন যেখান থেকে টপিকটা তুমি শুনলে এটা নতুন বুঝতে টপিক। পেরেছি। হ্যাঁ, তুমি এখান থেকে হ্যাঁ বুঝতে পারবে, কিন্তু এর আগেও একটা টপিক বলেছি, আমি হয়ে যাওয়ার পর ভিডিওটা আপলোড করে দেবো, ওখানে প্রথম পার্টটুকু শুনে নিও, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আসবো, এটা তোমার হয়ে গেল। কি হয়ে গেল এটা? এটা এই ক্লক সিগন্যালের এই বিষয়টা, মানে কিভাবে কি জেনারেট করতে হয়। আচ্ছা, এরপরে গল্পে আসছে যেখানে আমি বলবো ট্রিগারিং এর টাইপ কি কি হয়, টাইপস অফ ট্রিগারিং, টাইপস অফ ট্রিগারিং, টাইপস অফ ট্রিগারিং। ফার্স্ট টাইপ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফার্স্ট টাইপ হচ্ছে লেভেল ট্রিগারিং। খুব সিম্পল বিষয়। লেভেল ট্রিগারিং এ তোমার একটা লেভেল ওয়াইজ হয়ে যাবে, নয় জিরোতে হবে, নয় ওয়ানে হবে, নয় ওয়ানে হবে, নয় জিরোতে হবে। এই হচ্ছে লেভেল ট্রিগারিং এর গল্প। স্যার ট্রিগার মানে কি? ট্রিগার মানে হচ্ছে, ধরো তোমার সিস্টেমে, তোমার সিস্টেম বলছি সরি সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি ওটাকে অ্যাক্টিভেট না করো ও কোনো কাজই করবে না, কোনো আউটপুট ভ্যালুই আসবে না, ও ভেতরে কাজ করছে, করুক, আমার কি আছে। এই ট্রিগার করার মাথার মানেটা হচ্ছে এটা, যে তুমি বাইরে থেকে একটা এরকম ট্রিগারিং ওর সাথে সেট করাবে। ধরো তুমি ভাবো তুমি একটা অটোমেশন সুইচ লাগিয়েছো, অটোমেশন সুইচ, যেই সুইচটা ধরো বেলা 2টোর সময়, বেলা 3টের সময় জ্বলবে, আর কোনো সময় সুইচটা অন হবে না, ঠিক আছে না? তো এই ট্রিগার বিষয়টাও এরকম, তোমার সার্কিটের সঙ্গে ট্রিগারটা লাগানো আছে। এই যে তুমি ক্লক সিগন্যালটা শুনলে, এই ক্লক সিগন্যাল অনুযায়ী আমি বললাম যে যখন ও অ্যাক্টিভ হাই থেকে লো হবে তখনই এই সার্কিটটাকে ট্রিগার করবে এবং ও রান করবে। ওই টাইম ফ্রেমটার মধ্যে শুধু ট্রিগার করবে এবং ওই টাইম ফ্রেমের মধ্যে আমার সার্কিটটা অন হবে। সাপোজ ভাবো, আমি তোমাকে একটা সহজ করে বলছি। ভাবো যে এই তোমার একটা সার্কিট আছে, এখানে আরো সার্কিটে কিছু জোড়া জোড়া আছে, ভাবো এর সাথে একটা ক্লক লাগানো আছে, মানে এই ক্লক মানে হচ্ছে ওটা তোমার অন করবে না অফ হবে, ক্লক লাগানো আছে। এই ক্লকটাকে তোমাকে ট্রিগার করতে হবে। যদি তুমি এটা ট্রিগার না করো তাহলে এখানে কোনো ভ্যালু যায়ই না। তোমার এখানে জিরো দাও, ওয়ান দাও, ও তো কোনো আউটপুটে ভ্যালুই পাবে না, ও তো কোনো আউটপুটে ভ্যালুই পাবে না এই ক্ষেত্রে। যদি তুমি ক্লকটা ট্রিগার করো, সেই ট্রিগার করার মানে হচ্ছে এখানে বাই ডিফল্ট ওয়ান ওয়ানই যাবে, ঠিক আছে না? এই যে ক্লকটা ট্রিগার করছি, এই ক্লকটা ট্রিগারটা আমরা কি বেসিসে করবো? যেই বেসিসটা ধরো আমরা একটা এরকম কিছু একটা ফরম্যাট লাগিয়ে রেখেছি, এর সাথে জুড়ে দিয়েছি, এর সঙ্গে জুড়ে রেখেছি। এবার যখন আমার এখানে অ্যাক্টিভ হাই থেকে
অ্যাক্টিভ লো গুলো হবে, ঠিক সেই সময় ক্লকটাকে আমি ট্রিগার করব, মানে অন করব, এবং তখন আমার সার্কিট অন। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। মানে অটোমেশন সিস্টেম একটা লাগানোর জরুরি বা জরুরি নেই এরকম কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি লাগানো হয় যে সার্কিটের টাইম ফ্রেমটা কিরকম যাচ্ছে, মানে সার্কিটের এই টাইম ফ্রেমে কিরকম আউটপুট দিচ্ছে, ওই পরের টাইম ফ্রেমটায় কি একই আউটপুট দিচ্ছে না আউটপুট দিচ্ছে না। এই জিনিসটার জন্য ট্রিগারিং বিষয়টা ইউজ করা হয়। মানে তুমি একটা চাবি লাগিয়ে দাও, যেই চাবিটাকে তুমি এরকম অটোমেশন সিস্টেম করেছো, যেখানে ও বাবা অস্মিতা দেখেছো মেসেজ, যেই অটোমেশন প্রসেসে তুমি দেখতে পারবে যে ট্রিগার করলে ওটা অন হবে এবং ওর পার্সপেক্টিভে আউটপুট দেবে। যদি তুমি ট্রিগার না করো, করবে না, তুমি হাত দিয়ে ক্লক ঘোরাবে, তখন হাত দিয়ে অন করতে হবে। কিন্তু তুমি যদি বাই ডিফল্ট অটোমেশন সিস্টেম একটা ওর সঙ্গে জুড়ে দাও, তাহলে কি হয়, ট্রিগার করা মানে ক্লকটাও রান করবে এবং ক্লকটা ভালো আসবে। এবার ট্রিগার করা মানেই তো অন করা, ভালো কথা। কিন্তু ট্রিগারের তাহলে এত টাইপ কেন ভাই? ট্রিগারের এত টাইপটার কারণ এই ট্রিগারটা একটা বেসিসে তৈরি হয়। যেমন লেভেল ট্রিগারিং, লেভেল ট্রিগারিং মানে যখন তুমি সার্কিটের ভেতরে এক একটা লেভেল ওয়াইজ কাজ করবে, মানে অ্যাক্টিভ হাই থেকে লো বা অ্যাক্টিভ লো থেকে হাই, এই লেভেলে তুমি কাজ করতে চাইছো, তুমি সেটা সেট করে দেবে আগে থেকে। এরপরে যে ট্রিগারিংটা হয়, যেমন একবার বললে বলবে, যেমন হয় পজিটিভ লেভেল ট্রিগারিং আর নেগেটিভ লেভেলের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ। কিরকম বিষয়টা, ধরো এই তো তোমার ক্লক পালসের ছবিটা, ভাবো যে খুব ইজি জিনিস, দেখো পজিটিভ মানে কি, পজিটিভ মানে অবশ্যই তুমি কিছু ভ্যালু পেয়েছো, তাহলে পজিটিভ ট্রিগার করা মানে কি, যখন ভ্যালুটা পজিটিভে রয়েছে, মানে এই জায়গাগুলো, মানে এই জায়গাগুলোই আমি সার্কিটটাকে অন করতে চেয়েছি, আর কোনো জায়গায় অন হবে না, আর কোনো জায়গার জন্য অন হবে না। আর নেগেটিভ মানে, ধরো এই ছবিটাই আছে, ধরো এই ছবিটাই আছে, নেগেটিভ মানে আমি বলতে চাইছি শুধু এই জায়গাগুলো অন হবে, শুধু এই জায়গাগুলো সার্কিটটা আমার অন হবে। এই হলো বিষয়, ট্রিগার করার মানে হচ্ছে তোমাকে একটা পার্সপেক্টিভ ওয়ে অ্যাপ্রোচ করতে হবে ওই সার্কিটটার সাথে, যাতে সার্কিটটা কখন রান হয় একটা অটোমেশন সিস্টেম করে দেবে। লেভেল ট্রিগারিং করার মানে হচ্ছে নয় সে পজিটিভে করবে, নয় সে নেগেটিভে করবে। বিষয়টা হচ্ছে এটা, যখনই নেগেটিভ পাবে ট্রিগারে রান হয়ে যাও, যখনই পজিটিভ পাবে রান হয়ে যাও। এই হলো বিষয়। মানে তুমি যখন পজিটিভ, ধরো তুমি যখন এইটা চালাও, তুমি তো দুটো একসাথে চালাতে পারো না, পজিটিভ নেগেটিভ মিক্স করে। যখন এইটা তোমার চলছে, যখন তোমার পজিটিভ আসবে, তখনই সার্কিটে কারেন্ট ফ্লো করবে, সার্কিট রান করবে। যখন তুমি নেগেটিভ পাবে অফ হয়ে যাবে। কিন্তু নিচেরটা ক্ষেত্রে কি, যখন নেগেটিভ পাবে তখন সার্কিট অন করবে, পজিটিভ পেলেই বন্ধ হয়ে যাবে। এই হলো বিষয়। বলো এবার এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। হয়েছে তো? হয়নি? হয়নি? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, রেসপন্স করা। চলো এরপরে এইচ ট্রিগারিং। তোমাদের বইয়ে দেখতে পারো এগুলো আছে কিনা, আমার তো মনে হয় থাকা উচিত, একটুখানি দেখে নিও তো। আচ্ছা, এজ ট্রিগারিং ও দু রকম হয়, একটা হয় পজিটিভ এজ আর একটা হচ্ছে নেগেটিভ এজ। সিম্পল বিষয়, কিছু না। ভাবো, ছবিটা ছবিটাই হচ্ছে বিষয়, মনে রাখা আর কিছুই না। এই তো পজিটিভ এজ ট্রিগারিং মানে যখন পজিটিভ ওয়েতে কারেন্ট ফ্লো করবে, মানে ধরো, আচ্ছা আমি একটুখানি টাইম ফ্রেমটা না আঁকলে আবার বুঝতে পারবে না। আচ্ছা, যারা যারা লেটে জয়েন করলে, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো, তারা সেখানে দেখে নেবে। আচ্ছা, আমাদের মধ্যে কে হাজির হয়নি তাহলে? সৈকত, ম্যাডাম মনে হয় এখনো ঘুমোচ্ছে। ভালো কথা। আচ্ছা, তোমরা এটা কি বুঝলে, এই টাইম ফ্রেমে কি হয় গো, অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই হয়। তারপরে আবার এই স্টেটটা কি দেখলে, অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই, এরকম করে যাচ্ছে। এইটার গল্প হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং এ, যেইখানে ও অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই হচ্ছে, সেইখানেই ও একমাত্র কারেন্ট ফ্লো করবে, মানে এখানে, 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 এখানে,
এই স্টেট গুলোতেই ও কারেন্ট ফ্লো করবে, আর অন্য কোনো স্টেটে কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? আর এটার উল্টো ছবি, দাও এই ছবিটা এখন তোমরা বুঝতে পারো কিনা আমি দেখি। এই দেখো, ছবি দেখে আগে ঘাবড়াবে না, ছবিটা আগে এরকম ভেঙে নেবে, তাহলে দেখবে কাজ করতে সুবিধা হয়। তাহলে এটাতে কি বলেছি? দেখো এটা মানে কি বলো তো? এটা মানে অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো, তারপরে কি অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই থেকে অ্যাক্টিভ লো। ঠিক আছে না? তাহলে এখন কোথায় কারেন্ট ফ্লো করবে? এই জায়গায়, এই জায়গাগুলোর জন্য সার্কিট আমার অন হবে, এই জায়গাগুলোর জন্য। গট ইট? ক্লিয়ার? ওকে, চলো, এই তোমার বেসিক গল্প হয়ে গেল। এইবার আমরা সুন্দর সুন্দর জিনিসে ঢুকবো, যেটা হচ্ছে আমাদের ল্যাচ। আচ্ছা আচ্ছা, ল্যাচ কেন শিখবো? ল্যাচের শেখাটা জরুরি আছে। আমরা ল্যাচ জিনিসটা শিখবো এই কারণেই, কারণ এটা আপকামিং এ তোমাকে সমস্ত ফ্লিপ ফ্লপ যা আছে না আছে সেগুলোতে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? মানে ল্যাচ দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তোমাদের যদি এবার বলি এরপরে তোমাদের কি কি শিখতে হবে, দেখো তোমরা শিখবে হচ্ছে এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, এসআর ল্যাচ ইউজিং নর গেট। ওকে, ল্যাচ শেখা হয়ে গেলে তোমরা তারপরে শিখবে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? ফ্লিপ ফ্লপ কি জিনিস পরে বলবো। ফ্লিপ ফ্লপের মধ্যে কি কি পড়বে? এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। তারপরে শিখবে কাউন্টার্স, 4 রকমের কাউন্টার হয়, 4টে কাউন্টার। তারপরে শিখবে রেজিস্টার্স, যেখানে 4 রকমের রেজিস্টার হয়। এই হলো তোমার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। তোমাদের আপাতত আজকে আমার যা ইচ্ছা, এসআর ফ্লিপ ফ্লপ অব্দি তো করিয়ে দেবো, ল্যাচ করিয়ে ফ্লিপ ফ্লপ। পরের দিন জেকে করিয়ে দেবো, জেকে টি ডি, তিনটেই করিয়ে দেবো পরের দিন, তিনটেই না হলেও দুটো তো করাবো। আর কাউন্টার যেহেতু 4টে 4টে করে আছে, চেষ্টা করবো একদিনে দুটো করে কাউন্টার। তার কারণ কাউন্টার গুলো একটু ঝামেলা আছে, বুঝতে সময় নেবে। এটা দেখবো তোমরা কতটা নিতে পারো, যদি পারো তো একদিনে 3টে করেই করিয়ে দেবো, না হলে একদিনে দুটো করেই করাবো, সেটাই মনে হয় বেটার হবে। আচ্ছা আচ্ছা, ল্যাচেস, এই যে ল্যাচ ল্যাচ করে এত ইয়ে করছি, এই ল্যাচ গুলো কি সার্কিট? হ্যাঁ স্যার, সার্কিট। ল্যাচ একটা সার্কিট, কিন্তু সেই সার্কিট কি করে? তোমার সিঙ্গেল বিট ডেটা হোল্ড করবে বা ইনফরমেশন হোল্ড করবে, এবং যার পার্সপেক্টিভে একটা আউটপুট জেনারেট হবে, এবং যেটা নর্মালি তোমার এই ন্যান্ড নর দিয়ে তৈরি করতে হবে। এই জিনিসটাকে দিয়ে আমরা বাকি যে ফ্লিপ ফ্লপ আছে তার ভেতরে ইউজ করবো, তার কারণ ফ্লিপ ফ্লপ এই ল্যাচ ছাড়া ইউজ হতে পারবে না। মানে এই এসআর ল্যাচেরই একটা এক্সটেন্ডেড ভার্ট ভেবে নাও যে তোমার এসআর ফ্লিপ ফ্লপ। ওকে, আচ্ছা অত না বকে এবার আমি শুরু করছি, শুরু করলে বুঝে ফেলবে এক্ষুনি। আচ্ছা, আমি ন্যান্ড দিয়ে করছি, তোমরা বাড়িতে সব নর দিয়ে করে ফেলবে। ঠিক আছে? এসআর ল্যাচ। আচ্ছা, এসআর এর মানে জানো সানিয়া? সেট জানি। রিসেট। আচ্ছা, জেনেছে তাহলে। সেট রিসেট, হ্যাঁ, এই এসআর এর মানে হচ্ছে সেট রিসেট। ঠিক আছে, ঠিকই বলেছি। এসআর ল্যাচ, ভাবো কি বিষয়। ডায়াগ্রাম খুব সুন্দর সুন্দর ডায়াগ্রাম। সরি সরি,
ছবিটা এগুলো বিকাল হয়। আচ্ছা, বুঝতেই পারছো এটা তোমার একটা এস ইনপুট, নিচে একটা আর ইনপুট। এইখানে যেটা পাবে সেটাকে এর সাথে জুড়ে দিয়েছি। যেহেতু আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের গল্প শুরু হয়ে গেছে, প্রিভিয়াস ভ্যালু ঢোকাবো। এবারে এখানে একটা ভ্যালু আমরা এর সাথে জুড়ে দেবো। খুব ভালো কথা। স্যার এখানে আমরা কি পাবো? ভাবো এটা যদি তোমার কিউ হয়, এটা তোমার কিউ বার, ঠিক আছে? মানে এগুলো তোমার নেক্সট স্টেট হিসেবে কাজ হবে। আমরা যদি সাজাই ঘরটাকে, ট্রুথ টেবিলটাকে, একটা এস, একটা আর, আর একটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। কেউ ঘোরাবে না। দিস ইজ ইউর ইনপুট, আর এটা অ্যাকচুয়ালি তোমার আউটপুটে। ওকে, এই হয়ে গেল। আচ্ছা, এখানে পাশে ছোট্ট করে লিখে দিচ্ছি, এটাকে আমরা বলবো নেক্সট স্টেট। কি বলবো? নেক্সট স্টেট, ঠিক আছে? ওকে স্যার, তাহলে কিউ আর কিউ বারটা কি? হ্যাঁ দেখো না, তুমি খানিকক্ষণ আগে ডায়াগ্রামের গল্পটা ভাবো, যেটাই তুমি আউটপুট পাচ্ছিলে সেটাকেই তো তুমি নেক্সট স্টেট হিসেবে কাজ করছিলে। এখানে এটাই, এটাই। কিন্তু এখানে মনে রাখবে যে কিউ যখন ইউজ করেছো, নিচের আউটকামটা কিউ বার, বা ওটা কিউ এন, যেটা কিউ এন বার। এন লেখার এখন আপাতত কোনো দরকার নেই, কিউ দিয়ে লিখলো একই বিষয়, কিউ কিউ বার বলা যেতে পারে। বইতে কিউ কিউ এনও লেখা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ট্রুথ টেবিল ভাই অনেক জায়গায় অনেক রকম দেখতে পারো। কিরকম দেখতে পারো? এখানে ইনপুট এস আর, এরপরে আবার অনেকে কিউ আর কিউ বার লাগায়, আবার তারপরে কিউ এন প্লাস ওয়ানও লাগায়। সো তুমি একটা জিনিস ভেবে দেখো, কিউতে যা পাবে কিউ এন প্লাস ওয়ানও তুমি তাই পাবে। আচ্ছা, এত জটিলতা ছাড়ো, ছাড়ো ওসব বাদ দাও। ওসব কি আসবে না আসবে পরে সব দেখা যাবে, আগে শুধু তুমি বেসিক বোঝো, তারপরে গল্প আসছে। তাহলে ভাবো, এবার আমাকে ভাবো, এসবের আগে ভাবো ন্যান্ড গেটের গল্প। ন্যান্ড গেটে অ্যাকচুয়ালি কি হয়? ন্যান্ড গেটে কি হয় বাবা? 0 0 0 1 1 0 1 1। তার ন্যান্ড গেটের গল্প কি? নট প্লাস অ্যান্ড, অ্যান্ডে যা পাবো তারই উল্টো আমার নট হবে। তাহলে আমার অ্যান্ড গেটের গল্প কি? জিরো মানেই সেখানে জিরো পাবো, তার মানে এখানে তার উল্টো, এগুলোতে ওয়ান পাবো আর এটাতে জিরো পাবো। এটাই তো ন্যান্ড গেটের গল্প। কারো কোনো প্রবলেম? প্রবলেম নেই, এইভাবে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এছাড়াও এর জন্যই ভ্যালু বার করবো, কিন্তু কি কি পাবো সেটা পরে দেখছি। 0 1 1 0 1 1, এর জন্যই আমরা ভ্যালু বার করবো, ঠিক আছে? আচ্ছা ভাবো, প্রথমে আমরা এই জিনিসটাকে দিয়ে দেখছি 0 1, এই ভ্যালুটা আমরা এসআর এর ভেতর বসিয়ে দেখবো যে কি আসছে। এই ভাবো 0, এই ভাবো 1 দিল। একটা জিনিস ভেবে বলো তো, আমরা অ্যান্ড যখন ইউজ করতাম, অ্যান্ড এর ক্ষেত্রে যদি 0 একবার পেয়ে যেতাম, আমার পরের বিটটা দেখার কোনো দরকার ছিল? দরকার ছিল না। তার মানে আমরা বুঝে যেতাম ওই 0 মানেই ব্যাস, পরের স্টেপে ও 0 তো আসবেই, যে যাই পৃথিবী উল্টে গেল ওতে। এখানেও ব্যাপারটা উল্টো হয়ে গেছে। 0 পেয়ে গেছি মানে পরের স্টেপে কি পাবো? 1। পরে ভ্যালু 0 থাকুক, পরে ভ্যালু 1 থাকুক, আমার দেহে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাই জন্য তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই যে এসে তুমি এখন যখন 0 পেলে, এই 0-র জন্য তুমি এখানে কি পাবে? 1 পাবে। স্যার এইখানেও তো একটা ভ্যালু আমি পাঠিয়েছি, এই ভ্যালুটা তো আমরা এখান থেকে পাঠিয়েছি, তাহলে এখানে একটা ভ্যালু যাওয়া উচিত। হ্যাঁ যাওয়া উচিত, কিন্তু ওই ভ্যালুর উপর আমার দেখে কোনো লাভ নেই। ওটা পুরো ফালতু, ওটা দেখে কোনো লাভই নেই, কারণ ওখানে ভ্যালু যাবে কি না যাবে তার কোনো কিছু ডিপেন্ডেন্স নেই। ওটা চাই দাও না কেন, ওখানে তুমি 0 দিলেও 1 পাবে, ওখানে তুমি 1 দিলেও 0 পাবে, 1ই পাবে। সুতরাং ওটা ছাড়ো। তাহলে তুমি যখন 0 আর 1 এর জন্য দেখছো, তখন তাহলে তুমি কি পেলে? কিউতে যদি 1 পাও, এই 1টা এখানে আসবে, তাহলে এই 1 এর জন্য তুমি কিউ বারে কি পাবে? 0 পাবে। সিম্পল বিষয়, যে কিউ 1 এ 0 পেয়েছিলে, তাহলে কিউতে 1, কিউ বারে 0। হ্যাঁ, আমার কাজ তো করেছে ভাই।
একদম ঠিকঠাকই আছে। তাহলে তুমি কিউ এন প্লাস ওয়ানে কি পাবে? কিউ এন প্লাস ওয়ানে এই ভ্যালুটাই পাবে, কারণ এটাই তোমার আউটপুটে যাচ্ছে, এটাই তোমার নেক্সট স্টেট এখন। তাহলে এই 0 1 এর জন্য তুমি কি পেলে? 1 পেলে। কার এই জায়গাটা বুঝতে অসুবিধা এখন বলো? এই স্টেপটা কার বুঝতে অসুবিধা? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। সাব্বাস বেটা। অস্মিতা কি ঘুমাচ্ছিলে? অস্মিতা দেখলাম হ্যাঁ রাতের, স্যার, বন্ধ হয়ে গেছে। তুমি রাতের মেসেজে দেখো না? তুমি তো এই যুগের সব থেকে মানে সেরা মানুষ, ফোন ইউজ করো না। একদিকে ভালো। আচ্ছা, আমরা প্রথমে এইটার জন্য খেয়াল করছি, এইটা ঠিক আছে না? তাহলে আমরা এস এ 0 দিয়েছি আর এ 1 দিয়েছি, ওকে না? এবার তোমার কথা হচ্ছে স্যার এখানে এসে সাথে আর এইখানে একটা ইনপুট ঢুকবে, এখানেও একটা ইনপুট ঢুকবে, একা একা তো যাবে না। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, এস এর ক্ষেত্রে তুমি ওখানে 0 যখন দিয়ে দিয়েছো, তুমি ওই আর একটা ইয়েতে মানে আর একটা লাইনে তুমি যদি 1 দাও 0 দাও, কি এসে যায় ভাই? ওর জন্য তো 1ই যাবে, কারণ আমরা তো এটাকে বুঝেই গেছি, ন্যান্ড গেটের ফান্ডাই হচ্ছে এটা, 0 মানে তো 1 যাও, কোনো গল্প নেই, চলে যাও। তার মানে এখানে তো 1 চলে গেল, এই 1টাই এই লাইনটা দিয়ে আবার এখানে আসলো, ঠিক আছে না? তাহলে এখানে এখন কত আসলো? এখানেও 1 আসলো। 1 1 এ কি হয়? 1 1 এ 0 হয়। তাই তুমি এখানে এখন কি পেলে? 0। দেখো তো, এখানে তুমি 1 পেয়েছিলে, এখানে তুমি 0 পেয়েছিলে, দুটো নেগেটিভ হয়েছিল। হ্যাঁ স্যার হয়েছে। কিউতে 1 পেয়েছি, কিউ বারে 0 পেয়েছি, আমার হিসাব মিলেছে। কিউটা যদি তোমার আউটপুট হয়ে থাকে, তাহলে তার নেক্সট স্টেটটা কিউ এন প্লাস ওয়ান একই জিনিস হবে, তাই জন্য এখানে এটা 1 আসবে। আচ্ছা, এইটা বুঝতে অস্মিতার একটু প্রবলেম হতে পারে। অস্মিতাকে এই জন্য একদম প্রথমে আজকে যেটা পড়েছি সেটা তোমাকে পড়তে হবে, সেটা না পড়লে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে না? এটা বুঝলে তুমি জলের মধ্যে বুঝে যাবে। তুমি শুধু ভেবে নাও আউটপুটে যেটা পাচ্ছ সেটাই তোমার নেক্সট স্টেট। এবার তোমার মনে হতে পারে স্যার কিউবারটাও তো আমি আউটপুটেই পেয়েছি। কিউবারটা আউটপুটে পেলেও তোমার কিউটা হচ্ছে বেস, কিউ এর রেসপেক্টিভে তুমি কিউ বার বার করেছো, ঠিক আছে না? যদি তুমি কিউ বার ভাবো, তাহলে তুমি ওদিকে কিউ এন প্লাস ওয়ান এর বার ভাবো, তাহলে বিষয়টা একই, এখানে 0 ওখানেও 0, ঠিক আছে না? হ্যাঁ, এবার যখন বলছিলাম আমরা ট্রুথ টেবিলের গল্প, আচ্ছা ট্রুথ টেবিল গল্প লাস্টেই বলতে হবে, এখন বলতে কেটে যাবে। এইটুকু অব্দি এখন ক্লিয়ার কিনা বলো? আচ্ছা বলছি, আই আমরা হোপ। কি কিউবারের রেসপেক্টে কিউ এর মানটা বার করতে পারবো না? কিউ বারের রেসপেক্টিভে কিউ এর বারটা ভ্যালুটা বার করতে হবে কিনা? হ্যাঁ, বার তো তুমি করতে পারোই, কিন্তু তোমাকে তাহলে জিনিসটা দেখো, আমি বলছি আসছে এক্ষুনি, ওটাও বুঝবে, ওটাও দরকার আছে এখানে। তুমি যদি বলো যে তুমি কোন দিক থেকে শুরু করবে, তার কোনো ঠিক নেই, তুমি দেখো না এক্ষুনি তুমি উল্টো দিকে শুরু করবে, আসছি তোমার কথাই আমি বলছি। চলো বলছি পরের গল্প। আচ্ছা, এটা হলো তোমার 1 নম্বরটা একদম। সবকটা ডায়াগ্রামই খুব জরুরি, কারণ সবকটা ডায়াগ্রাম তোমাকে পরীক্ষা হলেও একে দেখাতে হবে, ঠিক আছে না? কেমন একটা ছেলেবেলা হয়ে ছবিটা, এরকম কেন হয় রে ভাই? হুম, তো এটা তোমার কিউ, কিউ বার এস আর, ওকে না? ঠিক আছে, চলো এবার বলো। এবার আমরা এর জন্য বার করবো 1 0 এর জন্য, ঠিক আছে? তাই তুমি এখানে 1 দাও, কিউবারের বারটা দিয়ে দিলে সুবিধা হতো বুঝতে। ঠিক আছে, ঠিক আছে, 1 0 দিয়েছি। এবার 1 0 দেওয়ার জন্য কি হবে? দেখো তো এই আরে এখন তোমার কিউবারই অ্যাক্টিভেট হবে আগে, তাই তুমি এখানে তো আগে কিউবারেই 1 পাচ্ছ, কিউবারেই আগে 1 পাচ্ছ, এই 1টাই তো গিয়ে এখানে জুড়বে। তাহলে এই 1 1 এর জন্য এখানে এখন তুমি কি পাবে? 0 পাবে। এবার দেখো তুমি উল্টে, কিউ বার যদি 1 হয় তাহলে কিউ 0, বা কিউ 0 হলে কিউ বার 1, হিসাব তো মিলেছে, ঠিক আছে আনিস? এবার বুঝতে পেরেছো তো? কোনটাকে আগে রান করাবো সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কোন দিক দিয়ে সার্কিট আগে ফ্লো করবে।
এইটা হলো বিষয়। আচ্ছা তার যদি দুটো ভ্যালু যদি ইয়ে নিই, ওয়ান নিই দুটো ভ্যালু, আরে সে তো দেখাবো, এক্ষুনি দেখাবো, আসছি রুকো যারা। দেখাও দেখাও দেখাও। হ্যাঁ, এত হুটোপাটা লাইফে ছেলেটা। তাহলে এখানে তুমি কি পাবে? কিউ এন প্লাস ওয়ানে, কিউ এন প্লাস ওয়ানে তুমি সেই ভাবেটাই পাবে যেটা তুমি কিউতে পেয়েছো, কারণ কিউ তোমার অ্যাকচুয়ালি আউটপুটটা যেটা তোমার নেক্সট স্টেটে ফ্লো করবে। তাই তুমি এখানে দেখুন জিরো পাবে। ওকে, যার জন্য অজানিস পাগল হয়ে গেছে, মানে সার্কিটের জন্য, সেটা আমি আঁকছি। আর এটাই খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এইটার উপরই অনেক কিছু বেস করা রয়েছে, কারণ এটা না বুঝলে ফ্লিপ ফ্লপও বুঝতে পারবে না। আচ্ছা, চলো। এটা কিউ, এটা কিউ বার, এস আর কিউ বার, সরি। আচ্ছা, এবার তুমি দিয়েছো ওয়ান, কিন্তু স্যার এবার তো গল্প হয়ে গেছে। ওয়ান ওয়ানে তুমি কি করবো, কি করবে, খুব কঠিন বিষয়। আচ্ছা, ভাবো ভাবো একটা জিনিস ভাবো, আমরা ভ্যালু দিয়েও দেখবো, আমরা ইয়ে দিয়েও দেখবো, সবই দেখবো। ভাবো যে এখান থেকে যেটা যাচ্ছে সেটা অরিজিনালি কি, সেটা অ্যাকচুয়ালি কি? আমার কিউবারটাই তো যাচ্ছে, এখানে তোমার কি যাচ্ছে? কিউবারটাই যাচ্ছে, ঠিক আছে না? আর এখানে অ্যাকচুয়ালি আমার কি, কোনটা আসছে? কিউটা। চলো তোমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখাই। ভাবো যদি এই প্রথম ফ্লোয়ের জন্য তাহলে কি হচ্ছে, ওয়ান ডট কিউ বার তার বার। এনি প্রবলেম এনিওয়ান? মানে আমি জাস্ট এক্সপ্রেশনটা লিখে দেখছি যে কি আসে ওটাতে করলে, ঠিক আছে না? কি হয় এটা করলে? ওয়ান এর বার প্লাস কিউ বারের বার, তার মানে কি? এটা মানে কি? জিরো প্লাস কিউ, তার মানে কি? জিরো প্লাস কিউ করলে কি হয়? জিরো প্লাস কিউ করলে এটা কিউই হয়, ঠিক? আর নিচেটার জন্য কি পাবে? ওয়ান ডট কিউ তার বার, তার মানে কি? ওয়ান এর বার প্লাস কিউ এর বার, এটা মানে কি? জিরো প্লাস কিউ এর বার, তার মানে কি? কিউ বার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? এটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে আসছি গল্পে। হ্যাঁ স্যার, বুঝেছি। অয়নিশ বলো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। আচ্ছা, তাহলে গল্প কি দাঁড়াচ্ছে? গল্প আমাকে এটা বলছে এক্সপ্রেশন যদি আমি ইউজ করি ওয়ান ওয়ানের জন্য, আমি কিউতে, মানে এখানে আমি কিউই পাবো, এখানে আমি কিউ বারই পাবো, ঠিক? তুমি কেন আমার কথা শুনবে, এক্সপ্রেশনের কথা কেন শুনবে? তুমি লাইভ এক্সাম্পল দেখবে। ভাবো, ভাবো যে ইফ কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, ভাবো কিউ এর ভ্যালু ওয়ান, তাহলে বলো তো কিউ বার কত? খুব স্বাভাবিক, কিউ বার জিরো, ঠিক আছে না? ভালো কথা। তাহলে প্রথমবারের জন্য তুমি যদি এখন ডেটা ফ্লো করো, এখানে তুমি কি দিয়েছিলে? কিউ বার, এখানে তুমি দিয়েছিলে কিউ, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি এখানে যখন এস এর সাথে ওয়ান এর সাথে কিউ বার যাচ্ছিল, তাহলে এটা এখানে রাইটটা মুছি, এটা বেকার হয়ে যাচ্ছে। তাই তুমি এখানে কি দিয়েছিলে? জিরো দিয়েছিলে। এখন ওয়ান জিরোতে কি হয় বাবা? ওয়ান জিরোতে, আচ্ছা এক মিনিট, কিউ এর ভ্যালু কি দিয়েছি? কিউ এর ভ্যালু কি ছিল? ওয়ান, আর কিউ এর ভ্যালু ছিল জিরো, ঠিক আছে? এটা তোমার অ্যাকচুয়ালি প্রিভিয়াস স্টেটের ভ্যালু লিখেছি আমি, আমি কিন্তু কোনো কারেন্ট স্টেটের ভ্যালু লিখিনি, প্রিভিয়াস স্টেটের ভ্যালু লিখেছি। এই নিচে যে নীল কালারের যে ভ্যালুগুলো লিখেছি কিউ কিউ বার, এটা এখন তুমি আউটপুট অ্যাকচুয়ালি এটাই পাবে। আমি কিউ এর ভ্যালু যদি ওয়ান ধরি, কিউ বারের ভ্যালু যদি জিরো হবে, মানে কিউ এর ভ্যালু জাস্ট প্রথমবারের জন্য ওয়ান ধরে নিয়েছি, যদি কিউ এর ভ্যালু প্রথমবারের জন্য যদি ওয়ান হয় তাহলে কিউ বার জিরো, সেটাই তুমি ফ্লো করেছো। তাহলে এখানে ওয়ান আর জিরোর জন্য তুমি কি পাবে? ওয়ান জিরোর জন্য অবভিয়াসলি ওয়ান জিরোর জন্য তুমি ওয়ানই পাবে, তাহলে এই কিউ এর ভ্যালু এখন ওয়ানই পাবে, ঠিক? আর নিচে কিউ বারের ভ্যালু, কিউ এর ভ্যালু কত ছিল? ওয়ান ছিল, তাহলে সরি এক মিনিট, ওয়ান ছিল, ওয়ান ওয়ানের জন্য তুমি কি পাবে? অবভিয়াসলি জিরোই পাবে। দেখো তো, তুমি কিউ বারে যে ভ্যালুটা ছিল আর কিউ বারে এখন যেটা পেলে সেম,
সিমিলার হয়েছে? দেখো তো আগের স্টেপে তুমি তাই পেয়েছো কিনা, দেখো এই দুটো সেম ভ্যালু পেয়েছো। কিভাবে ভ্যালু পেয়েছো দেখো, প্রথমবারের জন্য তুমি কি করেছিলে, এটা 1.q বারের বার করেছো, তার জন্য তুমি কি পেয়েছো, কিউ পেয়েছো, এই যে কিউ পেয়েছো। আর এখানে কিউ বার পেয়েছিলে, যেটা তোমার এই স্টেটটার সঙ্গে সেম সিমিলার, তুমি যা ভ্যালু দেবে তাই পাবে, যা ভ্যালু দেবে তাই পাবে। মানে তোমার প্রিভিয়াস স্টেটে কিউতে যা ভ্যালু ছিল সেটাই যদি তুমি ফ্লো করো, তুমি সেই ভ্যালুটাই রিটার্ন করবে ওয়ানের জন্য, ওয়ানের জন্য। আমি আবারও বলছি, জিনিসটা নেক্সট স্টেট প্রিভিয়াস স্টেটে হয়তো গুলিয়ে যাচ্ছে। তোমরা ছবিতে সাদা কালি দিয়ে যেটা কিউ কিউ বার লেখা রয়েছে, তুমি ভাবো তুমি খানিকক্ষণ আগে ডায়াগ্রামে এইগুলোকেই তুমি তোমার কারেন্ট আউটপুট বা নেক্সট স্টেট বা তোমার আউটপুট যে জেনারেট হয়েছিল সেটা ভেবেছিলে। এখানে ক্ষেত্রে ভাবো যে তোমার নিচে যেগুলো নীল কালি দিয়ে লিখেছি কিউ কিউ বার আউটপুট সাইডে, সেইটা এখন তুমি জেনারেট করতে পেরেছো। কিভাবে জেনারেট করতে পেরেছো, তোমার প্রিভিয়াস তো কিউ কিউ বার ছিলই আগে থেকে, এটা তো তুমি সরিয়ে দিতে পারোনি, কিউ কিউ বারটাই বারবার যেটা রিপিট করছে। যদি যদি তুমি কিউ কিউ বারটাই তোমার এই সার্কিটের ভেতর ফ্লো করো, স্বাভাবিকভাবে এই ভ্যালুটা তো তাই রিটার্ন করছে, কিউ বারই তো যাবে এখানে ভ্যালু। যদি তুমি তাই যায় তাহলে তুমি কি পেয়েছিলে, একবারে কিউ পেয়েছিলে, একবার কিউ বার পেয়েছিলে। মানে খুব সিম্পল, তুমি যদি তোমার প্রিভিয়াস স্টেটে কিউ এর জন্য যা ভ্যালু পাঠাবে, তুমি নেক্সট স্টেটে কিউ এর জন্য তাই ভ্যালু পাবে। দেখো তাই হয়েছে, তুমি যদি কিউ এর ভ্যালু 1 ভেবে পাঠাও, তুমি কিউতে এখন যে ভ্যালুটা পেলে সেটা তুমি 1ই পেয়েছো। আবার কিউ বারে 0 ছিল, এখানেও তুমি 0ই পেয়েছো। তুমি এবার উল্টোটা ভেবে দেখো, যদি তুমি ভাবো কিউ এর ভ্যালু আমার 0, ভাবো আমি কিউ এর ভ্যালু 0, তাহলে আমার কিউ বার কত, কিউ বার হচ্ছে 1। তুমি এই ভ্যালুগুলো আমি মুছে দিচ্ছি দাঁড়াও। এবার ভাবো, তাহলে তোমার কিউ এর ভ্যালু কত দিয়েছো, কিউ এর ভ্যালু দিয়েছো 0, কিউ বারের ভ্যালু কত 1। এই কিউ বারের ভ্যালুটাই কিন্তু এখানে পাস করালো এবং এখানে গেল এটা 1। আর এই কিউ এর ভ্যালু হচ্ছে 0, যেটা এখানে এলো। তাহলে 1 আর 1 এ কি হয়, 1 আর 1 এ কি হয়, অবভিয়াসলি 0ই হয়। তুমি এখন সেই 0টাই পাচ্ছ। এই 0টা তোমার প্রিভিয়াস স্টেটে 0ই ছিল, এখনো তুমি সেই 0ই পেলে। আর এখানে 1 আর 0তে তুমি কি পাবে, 1 আর 0তে 1ই পাবে। এ দেখো তোমার কিউ বারেও 1 ছিল, এখানেও 1 ছিল। তাহলে স্যার এটার জন্য কেন আমরা দুবার করে লেখাটা লিখছি, অ্যাকচুয়ালি দুবার করে লিখিনি, তুমি একবারে ডাইরেক্ট কিউ কিউ বার লিখতে পারো, কোনো অসুবিধা নেই এতে। ওটা মানেও নেক্সট স্টেটই বোঝায়। আমি তোমাদের লিখলাম বেটার ক্লারিফিকেশনের জন্য, কারণ তুমি তো একটা এখান থেকে কিউ কিউ বার আগের স্টেটে, যখন তুমি আগের স্টেটে এইগুলো ঢোকাচ্ছ, এই যে এইগুলো যখন দিচ্ছিলে, এর তো একটা অ্যাপ্রোচ আমরা একটা ইউজ করেই বুঝে যাচ্ছিলাম, মানে আর ইউজ করেই বুঝে যাচ্ছিলাম। আগেরটার ক্ষেত্রে এস ইউজ করে বুঝে যাচ্ছিলাম, সুতরাং সেই ক্ষেত্রে দুবার করে বোঝানো তো দরকার হয়নি। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা কন্ট্রাডিক্টরি হচ্ছিল, মানে আমি কি ভ্যালু দেবো। যদি তুমি কিউতে 0 রাখো, তাহলে তুমি পরের স্টেটে কিউতে 0ই পাবে। আর যদি তুমি কিউতে 1 রাখো, পরের স্টেটে তুমি কিউতে 1ই পাবে। এইটাই হলো গল্প, আর কিছু না। এবার বলো বুঝতে পারলে কি? আচ্ছা, ভ্যালুটা কি আট থেকে গেলে আগেই পাঁচটা ডিসাইড করলো তো? মানে আমার ইচ্ছা ডিসাইড করতে পারবো? ভ্যালুটা এই যে কিউ এর ভ্যালু আমি 0 থেকে 1 দেবো, সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হ্যাঁ তোমার উপরে ডিপেন্ড করে অবশ্যই। তুমি তাহলে তুমি ডিপেন্ড, তুমি যদি এটা না বাইরে থেকে পুশ করো তাহলে কি করে রান করবে, তোমাকে তো বাইরে থেকে দিতে হবে ওটা, ঠিক আছে। মানে ইনপুট আমাকে দিতে হবে, আউটপুট আমাকে দিতে হবে। না না, আউটপুট তুমি কেন দেবে, এর কিউ আর কিউ বারের ভ্যালুটা অটোমেটিক্যালি জেনারেট হবে। ওটা তুমি ভাবছো যে তোমার এখানে প্রিভিয়াস স্টেটটা কিভাবে হবে, প্রিভিয়াস স্টেটটা সেট করা হবে তোমার ডিপেন্ডেন্টির উপরে, তুমি আগে সার্কিট কিভাবে অন করেছো। ধরো তুমি এখন প্রথমে গিয়েই 1 1 চালিয়ে দিলে, তুমি সার্কিটটা প্রথমে 1 1 চালিয়ে দিয়েছো, আরে ওর ভেতর তো কোনো ভ্যালু ছিল না, তাহলে কিউ অটোমেটিক্যালি 0 নিয়ে নিচ্ছে। আমি সেটাই বলছি। আমরা তাহলে এখানে বলতো ট্রুথ টেবিল, তাহলে কি লিখবো, নেক্সট স্টেটটা ট্রুথ টেবিলে কি লিখবো, এই ট্রুথ টেবিল থেকে মধ্যে সেমই আসছে, তাই ট্রুথ টেবিলে এখানে আমরা লিখবো এটা হোল্ড, এটাকে আমরা কি বলি, হোল্ড, ঠিক আছে। আচ্ছা এই এই অনেক জায়গায় অনেক রকম লেখা দেখা, তোমরা এটাই করবে, এটা অ্যাকচুয়ালি গল্প, হোল্ড বলে এটাকে। আরো অনেক জিনিস শিখবে, ইনভ্যালিড বলে, মানে বইয়েতে কোনো বইয়ে হোল্ডও লেখে, কোনো বই আবার বলে যে প্রিভিয়াস স্টেটের ভ্যালু, ডিপেন্ডেন্ট ভ্যালু, এরকম করে লিখেছিল। তোমরা হোল্ড লিখবে। হ্যাঁ হ্যাঁ,
একটা মেমোরি একটা নট ইউজড থাকে। মেমোরি একটা নট ইউজড। নট ইউজড, ওই দেখো বিভিন্ন রকম টার্ম, মেমোরি আর নট ইউজড। মেমোরি আর নট ইউজড মানে মেমোরি মানে এখানে হোল্ড বুঝিয়েছে, মানে ওটা মেমোরির উপর ডিপেন্ড করছে, হোল্ড করেছে স্টেটটাকে। আর ইনভ্যালিডের গল্প এবার বলছি, আসছি চলো। এইটুকু অব্দি ক্লিয়ার তো ভাই? এটা কিন্তু একটু একটু হিজিবিজি আছে। সানিয়া, এই স্টেটটা কি ম্যাডাম এইভাবেই দেখিয়েছে? হ্যাঁ ম্যাম হচ্ছে 1-0 জন্য, তারপরে 1-1 মানে এইটা আমরা করেছি, আর ম্যাম হচ্ছে নর গেটেরটা করিয়ে দিয়েছিল, আর ন্যান গেটেরটা আমরা করেছিলাম। তোমরা 1-1 করতে পেরেছিলে? হ্যাঁ করতে পেরেছিলাম, ওর প্রথমটা ভালোই বুঝিয়েছিল, ওই জন্য না না, অসুবিধা হয়নি। ও তোমরা জেনে করেছো তাই বলি, না জেনে কিভাবে করলে? নর গেটেরটা হচ্ছে কেস 1 দিয়ে S0 R1, তারপরে S0 R0 দিয়ে, তারপরে আরেকটা হচ্ছে S1 ওই R0, ব্যাপারটা, হ্যাঁ S0 ব্যাপার একই, R0। হ্যাঁ ব্যাপারটা একই। আচ্ছা নেক্সট গল্প চলো। চলো, সব থেকে সহজ জিনিস, এর থেকে সহজ হতে পারে না। নাও এসেও দাও 1, এবার আরেও দাও 1। সবার আগে ভাববে 1 মানে তো তার 0 চলে আসবে, গল্প শেষ আমার। আর অত ভেবে লাভই নেই, আমি কেন এত দেখবো, মানে এই সরি 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 কি বলছি, সরি আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমারই মাথা খারাপ। 1-1 তো হয়ে গেল, 0-0, 0-0 জন্য, 0-0, ঠিক আছে। আচ্ছা 0-0 জন্য কি, 0-0 জন্য তুমি এতক্ষণ অব্দি জেনে গেছো স্যার, আর পরে গেল দেখার কোনো গল্প নেই, একবারে আউটপুটে 1, ডাইরেক্ট 1, এই তো গন্ডগোলটা হয়ে গেল। কিউতেও 1, কিউবারেও 1, আরে কি করে হবে স্যার? তাহলে সার্কিট ডিজাইনে গন্ডগোল হয়েছে। হ্যাঁ ঠিকই হয়েছে, সার্কিট ডিজাইনেই গন্ডগোল করেছে, যে করেছিল সে সার্কিট ডিজাইনেই গন্ডগোল করেছে, সেই জন্য এরকম হয়েছে। এবার তাহলে স্যার এটা তাহলে পড়াচ্ছে কেন? হ্যাঁ এটা পড়াচ্ছে কারণ এই পার্টটাই কিন্তু একমাত্র অ্যাক্টিভেট হবে না, এটাকে ওভারকাম করার জন্য ফ্লিপ ফ্লপ শেখানো। তার কারণে ফ্লিপ ফ্লপে এই জিনিসটা উল্টে যাবে। ফ্লিপ ফ্লপ যখন তুমি শিখবে 0-0-তে হোল্ড হয়ে যাবে, আর 1-1-এ ইনভ্যালিড হয়ে যাবে। সুতরাং যখন তোমার যেই পার্সপেক্টিভে দরকার সেই পার্সপেক্টিভ ইউজ করবে, এটা হচ্ছে যে তৈরি করেছিল তার বক্তব্য, ঠিক আছে না? চলো, তাহলে এখানে বুঝতেই পারছো কিউতেও 1, কিউবারেও 1, সুতরাং এটা তোমার ভুল। তাই সেই জন্য আমরা ট্রুথ টেবিলে এখানে এটাকে লিখবো হচ্ছে সুন্দর করে ইনভ্যালিড। ওকে, গট ইট? আমরা এসআর ল্যাচ পেরে গেছি, কমপ্লিট। সবাই একটুখানি রেসপন্স করলে ভালো লাগে। হ্যাঁ 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 বুঝেছি। বুঝেছি। হ্যাঁ স্যার। উজ্জ্বল, উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা বাবা পৃথু, পৃথু তো আছো নাকি? হ্যাঁ পৃথু তো আছে, পৃথু বুঝেছো? হ্যাঁ, আচ্ছা পৃথু আগের দিন পরীক্ষা দিতে আসলে না কেন? আগের দিনকে শরীর মাথা যন্ত্রণা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি তোমার বাড়িতে? না না, বৃষ্টি হয়নি, না সত্যি না, মাথা হতেই যন্ত্রণা পারে, ছিল। আমরা মাথা এদিকে এদিকে যন্ত্রণা ছিল, ঘুম থেকে উঠতে পারিনি, তাই আসতে হলো। ও শোনা কমার, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আচ্ছা, যারা এক্সাম দেয়নি তাদের জন্য আমার একটি অনুরোধ আছে, সেটা হচ্ছে আমি ড্রাইভে কোশ্চেনটা অনেকদিন আগে আপলোড করে দিয়েছি, তো চাইলে কোশ্চেনটা দেখে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন টাইম ধরে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম নিয়ে সব কথাই বলে দিয়েছি, তাই বাবা সানিয়া তুমি ভাই প্র্যাকটিস করো ভাই, তুমি তো তুমি যা করেছো এখানে, যতজন পরীক্ষা দিয়েছে ততজন কেউ করতে পারেনি। তুমি সব কোশ্চেন লিখেছো কিন্তু তোমার সব গন্ডগোল হয়েছে। সানিয়া শুধু একটা কোশ্চেনই ভালো লিখেছে, সেটা হচ্ছে বিসিডি এটা, ওইটা কেউ ওর মতো লিখতে পারেনি। অয়নিসের 1 নম্বর কেটেছে, ও একদম প্রপার ঠিকঠাক লিখেছে, ওটাই ঠিকঠাক প্রথমেরটা লিখে ব্যাস পরেরটার থেকে হেজি দিয়েছে। মাল্টিপ্লেক্সারে 4x1 মাল্টিপ্লেক্সারে 3টে ও সিলেক্ট লাইন লাগাচ্ছে, ওর একবারের জন্য মনেও হলো না আমি ভুল করছি, আবার ওইটাতে ছবি এঁকে দিয়েছে। আমি বলেছিলাম একবার যে 3টে সিলেক্ট লাইন হবে নাকি 2টো হবে।
মনে করো একবার বলেছিলাম লাস্টে। আরে তুমি তো, আমি যখন শুনলাম আমি তো বুঝতেই পারি, তা আমি কি তোমাকে বলে দেবো? আর আবারও বলছি, কে ম্যাপটা ঠিকঠাক করে করো। সানিয়া যা কে ম্যাপ আরে করেছো। আরে আগে সানি- করেছি যে আমি গোজামিল দিয়ে যা পেরেছি করে দিয়েছি তাড়াহুড়োর আরে চোটে। গোজামিল তো দাও, একটা গোজামিলের তো একটা গোজার ব্যাপার থাকে। তুমি কে ম্যাপ সেদিনকে আমি সামনে বসেই দেখলাম ওটা কাটবো কাটবো করছিলাম, তোমার খাতা দিয়ে সবার আগে ওটা কেটেছি। আরে কে ম্যাপে তুমি ওয়ান গুলোকে বাদই দিয়ে দিয়েছো। তুমি যে আমি যতগুলো কে ম্যাপ করেছিলাম একটা তো কোনো সিঙ্গেল এলিমেন্ট যায়নি। আর তুমি কে ম্যাপটাতে মানে সেই একটা দেখলাম, একটা তিনখানা ওয়ান চারদিকে পড়ে রয়েছে, ও তিনটেকে ধরেই নি, ওটা ধরেই কাজ চালিয়ে দিয়েছে। কি বলবো আর। অস্মিতার ডায়াগ্রাম খুব ভালো হয়েছে। অস্মিতা হাফারেরটা খুব সুন্দর লেগেছে, মানে ভালো হয়েছে ডায়াগ্রাম গুলা, কিন্তু ও তো বিসিডি অব্দি পৌঁছাতে পারেনি। ওটা গেলে ভালো হতো। আর বাবা শুভম, পরের বার পেজ নিয়ে এসো বাবা। পরের বার এরকম করলে আমি আর খাওয়া দেখতে পাবো না। মানে তুমি তো পেজ নিয়ে আসনি বুঝতেই পারলাম, তুমি যেভাবে একটা পেজের ভেতর ঢুকিয়েছো গুতিয়ে গাতিয়ে, বাপরে বাপ। তোমার একটা ভুল হয়েছে, তোমার মনে হয় অ্যাডার নাকি ওটা গন্ডগোল পাকিয়েছো। তুমি তুমি হ্যাঁ বিসিক্রেট। স্যার, ক্যারির এক্সপ্রেশনটা ভুল হয়ে গেছিল। আর তুমি ওটগুলোকে আলাদা আলাদা করে এঁকেছো কেন? ওটা একসাথে আঁকতে হবে। তুমি দুটোকে আলাদা আলাদা ছবি করে এঁকেছো। ও দুটো হ্যাঁ হ্যাঁ, এটা একসাথে ছবি একবার আঁকতে দেখেছি। হতো। আর তার থেকেও বড় কথা, তোমার ওই আমি 7 সেগমেন্ট ডিসপ্লেতে তোমার মনে হয় 2 নম্বর না 3 নম্বর কেটেছি। তার কারণ তোমার একটা এক্সপ্রেশন ভুল হয়েছিল। তুমি একটা তুত্তরি মনে হয় ভুল করেছিলে, ডি এরটা মেবি। বাদ বাকি সব আহ, ডি এর কে ম্যাপ সরি, ডি এর কে ম্যাপটা ভুল করেছো। বাদ বাকি তুমি ঠিকই করেছো, 7 সেগমেন্ট ডিসপ্লেটা ধরে ধরে করেছো, ভালোই করেছো। ওকে, চলো নেক্সট টপিক, ফ্লিপ ফ্লপ। সরি সরি, ফ্লিপ ফ্লপ লিখে ফেলেছি। ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ করবো বাবা, আজকে আমরা শিখবো হচ্ছে, ও ও আর একটা ইম্পর্টেন্ট কথা সবার জন্য, সরি স্যার, এটা জিনিস বলতে ভুলে গেছে। এটা এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, ঠিক আছে? সবার বাড়িতে হোমওয়ার্ক নট দিয়ে করা, ঠিক আছে না? এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। আমিও এসআর ফ্লিপ ফ্লপ ন্যান্ড দিয়ে করাচ্ছি, ইউজিং ন্যান্ড। তোমরা কি করবে? ইউজিং নট, সিম্পল বিষয়। আগে নটটা ন্যান্ডটা বুঝে না। আচ্ছা, চলো ছবি, আগে ছবি, ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলছে, এসআর ফ্লিপ ফ্লপ বলছে যে তুমি সেট আর রিসেট লাগাবে, কিন্তু তার সাথে একটা করে ল্যাচ জুড়ে দিতে হবে। কিরকম বিষয়টা? মানে ঘাড়ের ওপর ঘাড় জুড়ে দেবে। এই হলো, এই হলো, ঠিক আছে? এই এই বাবা, এত বড় গোল দিচ্ছি। হুম। ওহো, কি ছবি! তাহলে এই তোমার এস, এই তোমার আর, এই তোমার ক্লক, আর এই তো তোমার আউটপুট চলে এলো। দাঁড়া দাঁড়া, এটা কেমন আবার বিজেপি তৃণমূল মিক্স হয়ে গেল। এই কথাটা কেটে দিতে হবে, আমি তো রেকর্ড করছি। কি আবার কপিরাইট দিয়ে দেবে। চলো, আচ্ছা, খুব সিম্পল বিষয়, এসআর ফ্লিপ ফ্লপ। দেখো তোমরা এইটুকু দেখে তো এখন বুঝতেই পারছো এই পার্টটা কি। এই পার্টটা এসআর ল্যাচ, ঠিক আছে না? দেখো তো ছবিটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো ছবি?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। বাস, বুঝতে পারলি হবে। আচ্ছা, তোমাদের ফ্লিপ ফ্লপ করায়নি তো? না না হুম, ঠিক আছে, চল, কোনো ব্যাপার না। আর একটা বিষয়, কিউ কিউ বার, ঠিক আছে, এস দেবে আর দেবে, যার জন্য কিউ এন প্লাস ওয়ান পাবো। আচ্ছা, এস আর লেজের ট্রুথ টেবিলটা একবার সবাই বলো দেখি। 0 0 এর জন্য কি হয়েছিল? ইনভ্যালিড। 0 1 এর জন্য, 1 0 এর জন্য, 1 1 এর জন্য, এটার জন্য কি হয়েছিল? হোল্ড। হোল্ড। 0 1 এর জন্য 1, মেবি 1, এ কোথায় গেল? হ্যাঁ, 0 1 এর জন্য 1, আর এটার জন্য 0, ওটা মাথায় স্যার রাখ। এটা কোশ্চেন ছিল আর কি। কি হয়েছিল? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ওই এসআর এর পজিশনটা কি চেঞ্জ হতে পারে কখনো কোনো ইয়েতে? এই তো, এই একটা কোশ্চেন করেছে আমার। এই কোশ্চেনটার উত্তর পরের দিন দেবো, আজকে দেবো না। কারণ, আচ্ছা স্যার ঠিক আছে। না বলবো না এটা, বলবো। তুমি কলেজে ক্লাস করে যাও না? হ্যাঁ একদিন করেছিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, চুপ করো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চুপ করে যাও, পরের দিন বলবো এটা। আমি জানি, বুঝতে পেরেছি আমি, কি তোমার কি জানার ইচ্ছা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু এখন বলবো না এটা। ঠিক আছে, চলো। আচ্ছা, ওকে, গল্প সেম। আমরা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করছি, আমরা এটা ল্যাচের টেবিলে এটা পেয়েছিলাম লিখে নিয়েছি। তার জন্য এখন আমরা ফ্লিপ ফ্লপের এবার গল্প তৈরি করবো। আচ্ছা, প্রথম গল্প, তুমি এসআর এ ভ্যালু দিয়েছো। ও আচ্ছা, সরি, আর একটা লাগাতে হবে। এটা হচ্ছে ক্লক। ক্লক, ক্লক মিন্স ক্লক অ্যাক্টিভেট করেছো। ক্লক অ্যাক্টিভেট করনি, A00 দাও, এখানে তুমি কিছুই পাও না। এরা হচ্ছে প্রথমে সহজ বিষয়। তুমি এসআরে কিছু দিয়েছো না দিয়েছো কোনো বিষয় ম্যাটার করে না, কিন্তু তুমি ক্লক যদি অনই না করো, ও কিছুই জেনারেট করবে না। ঠিক আছে, এইবার ক্লক জেনারেট করেছে সবার জন্য, যেটা তোমার 1 1 1 1। ওকে, 0 0 0 1 1 0 1 1। এবার এর জন্য আমরা বার করবো। আচ্ছা, চলো, প্রথম ভ্যালু কি? এসের ভ্যালু 0, আর এর ভ্যালু 0, ক্লকের ভ্যালু 1। বাবা, ক্লকের ভ্যালু 1, এখানেও ক্লকের ভ্যালু 1। দেখো, ন্যান্ড গেটে 0 আর 1 দিলে কি হয়? ন্যান্ড গেটে 0 আর 1 দিলে 1ই পাবে, সিম্পল বিষয়, এখানে 1ই পাবে। এখানে 1 0 দিলে 1 পাবে। তাহলে এসআর ল্যাচ কি বলছে? বলছে এটা হোল্ড করতে হবে। তার মানে চুপচাপ এখানে কি হোল্ড লিখে ফেলো। কে বুঝতে পারনি বলো, কে বুঝতে পারনি বলো। স্যার একবার আর কি এই বুঝতে আরেকবার পারনি? আর কি বলুন তাহলে। আরে না স্যার। সহজ সহজ সহজ, ইজি। দাঁড়া, একবার বলতেই বুঝে যাবে। বুঝতে পারনি, কালির জন্য কালিটা চেঞ্জ করো। প্রথম কথা, তুমি ট্রুথ টেবিলে গল্প আসি, এটা তোমার এসআর ল্যাচের ট্রুথ টেবিল, হ্যাঁ বলি ফেলো না বল। এসআর ল্যাচের ট্রুথ টেবিল এটা, ঠিক আছে। আর এটা তোমার এসআর ফ্লিপ ফ্লপ। যদি তুমি ক্লক অ্যাক্টিভেটই না করো, তুমি কোনো ভ্যালু জেনারেট করতেই পারো না। যদি এরপরে সবগুলোর জন্য ক্লক তোমার অ্যাক্টিভেট করা আছে, এবং যার জন্য 0 0 0 1 1 0 1 1 এটার জন্য ইয়ে করেছো। আচ্ছা, ক্লকে কি বলছে? এটা আমার 1, এটা তাহলে আমার 1, যদি সবার ক্ষেত্রে এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার তুমি প্রথমে এস এর ভ্যালু 0 দিয়েছো, আর এর ভ্যালু 0 দিয়েছো। দেখো তো, 0 আর 1 এর জন্য অ্যান্ড গেট, মানে নন ন্যান্ড গেট ইউজ করলে কি হয়? 0 আর 1 এর জন্য অবশ্যই 1ই হবে, এখানে তুমি 1 পাবে। 1 0 এর জন্য এখানেও 1 পাবে। ক্লিয়ার? 1 1 এর পরে এই পুরো পার্টটা এখন এস আর ল্যাচ। ল্যাচ কি বলেছে? 1 1 এর জন্য হোল্ড হবে। তাহলে এখন আমরা এখানে হোল্ড লিখে দিচ্ছি। এবার বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। বাকি যা, অনিশ, ঋতু, সৌমিক,
হ্যাঁ বুঝেছি, বাট ওই ক্লকটা যদি নিচের গুলোর ক্ষেত্রে যদি বন্ধ থাকে তার মানে বন্ধ, কি হবে না? হ্যাঁ বন্ধ 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 মানে বন্ধ, সুইচ বন্ধ বা কারেন্ট ফ্লো করবে, বন্ধ বন্ধ, আর কোনো কথা বন্ধ নেই। মানে জিরো 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 ফ্লো করবে। আরে বন্ধ মানে কোনো ডেটাই যায়নি, জিরো জিরো দেবে না, জিরো আচ্ছা দেবেই না, আচ্ছা, বন্ধ, একদমই বন্ধ ওটা, কোনো কারেন্ট ফ্লোই করতে দেবে না মানে, বুঝতে পেরেছো তো, বন্ধ মানে বন্ধই। বেশ বুঝেছি। দেখছো না পুরো ক্রস দিয়ে দিয়েছি, সৌভিক ঘোষ। হুম। হ্যাঁ সৌভিক করতে না কেন আগের দিন, ভালো কথা, তোমাকে পাওলে বৃষ্টি হচ্ছিল নাকি সৌভিক? হ্যাঁ হচ্ছিল তো হচ্ছিল। ভেসে গেছিলে বলো, সাঁতার কাটছিলে বৃষ্টিতে, তোমার এদিকে ফলের পর থেকে তেমন বৃষ্টি হয়নি। হ্যাঁ ওদিকে কে বৃষ্টি, বলেছিল দাদা? সত্যি হচ্ছিল? হচ্ছিল? তাহলে আর কি হলো, হচ্ছিল। আর আমি সত্যি কথা বলছি, এটা যারা নতুন আছে তারা বুঝতে পারছে, যারা পুরোনো আছে তারা জানে, এই আমার কাছে পরীক্ষা নেওয়া মানে একটা ফ্যাকড়া জুড়বে, মানে এতদিন দেখো রোদ, মানে এত ভালো একটা ওয়েদার, যেদিনকে প্রথম এক্সামের গল্প বললাম সেদিন সকালে বৃষ্টি হলো, আমি ক্যান্সেল করলাম, তারপরের দিন পরীক্ষা দিলাম, তারপরের দিনও ক্যাচটা মারলাম। মানে আমি, মনে আছে প্রথম দিন যেদিন থেকে পরীক্ষা নিয়ে শুরু করেছে এই ব্যাচে, প্রত্যেকবার পরীক্ষার আগে একটা ঝামেলা কিছু, মানে নয় প্রাকৃতিক দুর্যোগ নয় অন্য কিছু দুর্যোগ, আসবেই আসবে, একদিনে একবারও পরীক্ষা নিতে পারলাম না। স্যার এখানে চরম বৃষ্টি হয়েছে সেদিন। বৃষ্টি তুমি ভেসে চলে গেছে, সাঁতার কাটছিলে। কি বলছি, মানে এখানে চরম 6:30 থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, 4বার ঝমঝম করে বৃষ্টি আরে নেমেছে। বাবা কি হলো তাহলে তারপরে, বেশি থেমেছে এখন? আর কি, আপনি নয় বাড়িতে বসে থাকবেন, আমাদেরকে তো ভিজে ভিজে যেতে হবে। তো কি হয়েছে? সৈকতকেও ফোন করেছিলাম যে জায়গাটা বৃষ্টি হচ্ছে কিনা, দি সৈকত ছিল না, সৈকতের মা ফোন ধরলো, দি বলে যে হ্যাঁ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। দিয়ে তারপরে আমি বললাম যে বেশ ঠিক আছে, তারপরে একটু কমলো, আপনাকে যখন ফোনটা রাখলাম তারপরে কমলো। দিয়ে আবার মানে আমার 6:40 বাস, 6:30 থেকে মানে আমি একদম পুরো রেডি হয়েই গেছিলাম, আমি দিয়ে সানিয়াকে ফোন করলাম যে ওখানে কি বৃষ্টি হচ্ছে, তো ও বললো যে না এখানে টিপটাপ করে পড়ছে। দিয়ে টিপটাপ তারপরে করে পড়ছে, 6:30 থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কি আর করা যাবে, ভগবান তোমার সাথে আছে। আচ্ছা এরপরে ভাবো নেক্সট গল্প, নেক্সট গল্প হচ্ছে 0 আর 1, এগুলোকে মুছে দিচ্ছি। আচ্ছা আমি কিন্তু আর ছবিটা আঁকছি না, হ্যাঁ? আচ্ছা নেক্সট গল্প কি দেবে, 0 আর 1, তাহলে এসে 0 আর 1, তাহলে ন্যান্ড গেট কি বলছে 0 আর 1 এর জন্য, অবশ্যই তুমি এখানে 1ই পাবে, আর 1 1 এর জন্য কি পাবে, 0 পাবে, 1 0 তে কি পেয়েছিলে 0, তাহলে এখানেও 0, ঠিক আছে না, বুঝতে পেরেছো? ক্লিয়ার, সহজ বিষয়, না বুঝতে পারলে বলবে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ তো সাব্বাস, ওটা 0 1 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 1 0 1 0, তাহলে 1 1 এর জন্য কি পাই, 1 1 এর জন্য আমরা 0 পাই, আর 1 0 এর জন্য বা 0 1 এর জন্য, 0 1 এর জন্য কি পাবো, 1ই পাবো। তাহলে তাহলে 0 আর 1 এর জন্য কি পেয়েছিলাম, ল্যাচে 1 পেয়েছিলাম, তাহলে এখানে এটা 1, ঠিক আছে, সিম্পল বিষয়। পরের স্টেপ, পরের স্টেপ হচ্ছে 1 1 1 1, তাহলে 1 1 এর জন্য কি পেয়েছিলাম 0, আর নিচের 1 1 এর জন্য 0 0 0 তে কি ছিল, ইনভ্যালিড। দেখো ল্যাচে যা পেয়েছো এখানে সেটা উল্টে ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, 0 মানেই হচ্ছে তোমার সেট, আর 1 মানে হচ্ছে তোমার রিসেট। আমি কি ভুল বললাম? সেট মানে রিসেট, আমার মনে হচ্ছে আমি ভুলই বলছি। সেট কি কাকে বলে, সেট মনে হচ্ছে ওয়ান, রিসেট মানে তো ওটা আবার অন করতে হবে, সরি ভুলই বললাম, 0 মানেই হচ্ছে রিসেট, 0 মানে হচ্ছে রিসেট, আর 1 মানে হচ্ছে সেট। ওকে, ভুল হয় মাঝে মধ্যে, ঠিক আছে, বুঝতে পেরেছ, ক্লিয়ার,
সাব্বাস বেটা। হ্যাঁ, এইবার তোমরা যখন বড় হয়ে গেছে তোমাদের বড়দের জিনিস শিখতে হবে। এটা হচ্ছে একটা হয় ক্যারেক্টারিস্টিক টেবিল আর একটা হয় এক্সাইটেশন টেবিল, যেটা বানাতে হবে। তো আজকে এইটুকু অব্দি রাখছি, ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল না বলেই দিই, চলো ঝামেলা একবারে মিটিয়ে দিই, নিশ্চয়ই করি। বাড়িটার জন্য কি কি আছে বললাম? ইউজিং নর গেট। আর নট গেট দিয়ে কি করা যায় এগুলো? নর হ্যাঁ, নর গেট দিয়েও করা যাবে। আমি বলছি নট নট। না না, নট পার্ট দিয়ে কেন করবে? ক্যারেক্টারিস্টিক টেবিল। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক টেবিল মানে কি? মানে এইসার ফ্লিপ ফ্লপের তুমি যে লজিকটা পেলে, সেই লজিকের উপর বেস করে আমরা একটা ক্যারেক্টারিস্টিক টেবিল বানাবো, যাতে আমরা এভরি টাইম বিভিন্ন যে ডেটাগুলো জেনারেট করবো বারবার 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 করে, তার জন্য আমরা নেক্সট ডেটে কি আসতে পারে সেটা আমরা বার করার চেষ্টা করব। কিরকম বিষয়টা আমরা ট্রুথ টেবিলটাকে লিখি, তারপরে বুঝতে হবে। মানে আমরা 0 0 0, আচ্ছা এবার মনে হতে পারে স্যার 3টে করে কেন লিখছি, এসআর তো একটাই। আচ্ছা, এই কিউএনটা এখানে কি? এটা তোমার হচ্ছে কারেন্ট স্টেট, আর এটা তোমার হচ্ছে নেক্সট স্টেট। ওকে না? কারেন্ট স্টেটের ভ্যালুটার উপর ডিপেন্ড করবে। তাহলে তুমি এসআর এ 0 0 দিয়েছ, ফলে কারেন্ট স্টেটে 0-এর জন্য একবার দেখবে। এসআর এ তুমি 0 দিয়েছ, কারেন্ট স্টেট 1-এর জন্য একবার দেখবে। ঠিক এইরকম করে তোমার সেই ওই যে 3টে ইনপুটের জন্য যেরকম ট্রুথ টেবিল হয় সেরকম ট্রুথ টেবিলই বানাতে হবে। তারপরে ভাবো এখানে 0 দিয়েছ, এখানে 1 দিয়েছ, কারেন্ট স্টেট 0-এর জন্য কি পেতে পারো? এখানে 0 দিয়েছ, এখানে 1 দিয়েছ, কারেন্ট স্টেট 1-এর জন্য কি পেতে পারো? তুমি এখানে ওই সরি মাথা গেছে, এখানে 1 দিয়েছো, এখানে 0 দিয়েছো, কারেন্ট স্টেট 0-এর জন্য কি আউটপুট পেতে পারো? এখানে 1 দিয়েছো, এখানে 0 দিয়েছো, কারেন্ট স্টেট 1-এর জন্য এখন কি পেতে পারো? এখানে 1 দিয়েছো, এই হ্যাঁ 0 0 0 1 1 0 1 1, এখানে 1 1 দিয়েছো, এই 0-এর জন্য এখানে কি পাবে? এখানে 1 দিয়েছো, এখানে 1 দিয়েছো, এখানে 1-এর জন্য কি পাবে? এইভাবে ট্রুথ টেবিল মনে রাখবে। এবার 3 বিট বলে একদম সবাই একদম ভাববে 3 বিটের মধ্যে বসিয়ে দিলাম, ঝামেলা শেষ হয়ে গেল। কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। মানে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই ট্রুথ টেবিলের ফান্ডাটা হচ্ছে এটাই, তুমি আগের ট্রুথ টেবিল আর এই ট্রুথ টেবিল সেম। আগের ট্রুথ টেবিলে যেমন এসআর এর ভ্যালু 0 0, এসআর এর ভ্যালু 0 1, এসআর এর ভ্যালু 1 0, এসআর এর ভ্যালু 1 1 দিয়েছিল, এখানেও একবার সেম। কিন্তু এখানে দুবার করে রিপিট করেছে কেন স্যার? একবার তোমার কারেন্ট স্টেটের ভ্যালু 0 ছিল, একবার তোমার কারেন্ট স্টেটের ভ্যালু 1 ছিল, একবার তোমার কারেন্ট স্টেটের ভ্যালু 0, একবার কারেন্ট স্টেটের ভ্যালু 1। এইটা দেখবো যাতে কার উপর কোনটা ডিপেন্ড করে। ঠিক আছে না? ভাবো কি পেয়েছো, একবার দেখো ভালো করে। প্রথমবার যখন সবগুলো ক্ষেত্রে এখন ক্লক অন আছে এটাই ভেবে ইয়ে করো। আচ্ছা 0 0-এর জন্য কি পেয়েছিল? 0 0-এর জন্য পেয়েছিলে হোল্ড। হোল্ড মানে কি? আমরা কারেন্ট স্টেট বা নেক্সট যেটা দিচ্ছিলাম সেটাই আউটপুটে পাচ্ছিলাম। এই যে প্রথমে ল্যাচে সেটা শিখেছিলাম, এই যে ল্যাচে শিখে এসেছিলাম, এই যে এইটা এই গল্পটা, যে আমরা যেটাই কিউতে দিচ্ছিলাম সেটাই কিউতে পাচ্ছিলাম, যেটা কিউ বারে ছিল সেটাও কিউ বারে পাচ্ছিলাম। এটা মানে অ্যাকচুয়ালি হোল্ড করা। তার মানে গল্পটা এখানে যখন তোমার 0 0-এর ক্ষেত্রে হোল্ড এসছে, তার মানে কিউ এন এ তুমি যেটা পাবে সেটাই কিউ এন প্লাস 1 পাবে, একই বিষয়। তার মানে এখানে তুমি 0 পাবে, এখানে তুমি 1 পাবে। তারা অন্য কালে দিয়ে লিখি, এখানে তুমি 1 পাবে, এই তো এখানে তুমি 0 পাবে, এখানে তুমি 1 পাবে। কে বুঝতে পারোনি এই গল্পটাকে? বলো, এই বিষয়টাকে বুঝতে হবে। আমরা ল্যাচে শিখেছিলাম যদি আমার 1 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের হোল্ড হয়। হোল্ড মিনস আমরা যেটাকে কারেন্ট স্টেটের ভেতর দিয়ে পাস করাচ্ছিলাম নেক্সট স্টেটে সেটাই পাচ্ছিলাম। মানে কিউতে যদি 0 দিতাম আমরা পরের স্টেটে কিউতে 0-ই পাচ্ছিলাম। ঠিক আমরা ল্যাচে যেটা পাচ্ছিলাম, আমরা এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি সেটা উল্টো হয়ে গেল। যেটা 1 1-এ হোল্ড পাচ্ছিলাম সেটা আমাদের 0 0-তে হোল্ড হয়েছে। যদি 0 0-তে হোল্ড হয় তার মানে হোল্ড মানে কি?
যেটা আমি কারেন্ট স্টেটে পেয়েছিলাম সেটাই আমি নেক্সট স্টেটে পাবো। তাহলে কিউএন এ যদি তুমি কিউএন তোমার কারেন্ট স্টেট হয়, সেখানে যদি তুমি 0 পাও তাহলে কিউএন প্লাস 1 0ই পাবে। আবার কিউএন যদি 1 হয় তাহলে কিউএন প্লাস 1 1ই হবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এরপরে কি দেখেছিলে? 1 সরি 0 0 হলো 0 1 এর জন্য কি পেয়েছিলে? 0 মানে রিসেট। এটা কি কোনোভাবে আমার কিউএন এর উপর ডিপেন্ডেন্ট? না, কিউএন এ যাই দিই না কেন 0 1 এর জন্য আমরা কিন্তু সবসময় 0ই পাবো, কোনো কিছু চেঞ্জ হবে না। মানে দেখো এখানে তুমি 0 আর 1 এ কি পেয়েছিলে? 0 পেয়েছিলে তো। এই 0 মানে এটা কিউএন এর উপর ডিপেন্ডেন্ট নয়, তুমি কিউএন এর ভ্যালু 0 রাখো চাই 1 রাখো, তুমি অলওয়েজ 0ই পাবে। তাহলে তুমি এখানেও 0 পাবে, এখানেও 0 পাবে। এবং এইটা তোমার কি? এটা তোমার হচ্ছে রিসেট। তোমার কি? রিসেট। ঠিক আছে, 1 0 এর জন্য কি পেয়েছিলে? 1 পেয়েছিলে, তাই জন্য তুমি কিউএন এর ভ্যালু চাই 0 রাখো চাই 1 রাখো, তুমি 1ই পাবে। ও তোমার দেখে লাভ নেই, এটার জন্য কিউএন ডিপেন্ডেন্ট নয়, এটা তোমার কি সেট। আর 1 1 এর জন্য কি পেয়েছিলে? ইনভ্যালিড, তাই জন্য এখানেও দুটোর ক্ষেত্রে ইনভ্যালিড, দুটোর জন্য কোনো কিছুর জন্য আমরা ভ্যালু পাবো না। ক্লিয়ার? ক্যারেক্টারিস্টিক টেবিল। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে ইকুয়েশন জেনারেট করব, আমাদের সুন্দর সেই জিনিস, যে জিনিস আমাদের কোনোদিনও ছাড়বে না, সেটা হচ্ছে আমাদের কে ম্যাপ। কে ম্যাপের এদিকে এস বার রাখো, এস রাখো, এটা এস, এটা আর কিউ এন। তাহলে প্রথম ঘর হবে হচ্ছে আর কিউ। আচ্ছা এনটা নিচে লিখছি না, ধরাতে পারবো না বলে, তোমরা লিখেই করবে। আর বার কিউ, আর কিউ, আর কিউ বার, 0 1 2 3 4 5 6 7। ঘরগুলোকে আমরা কোনটা কোনটা দিয়ে ফিল করব? 1 2 3 বাদ 4 5 6 7, আমরা এগুলোকে ডোন্ট কেয়ার ভেবে নেব। ঠিক আছে না? তাহলে এখানে একটা 1 যাবে, এখানে একটা 1 যাবে, এখানে একটা 1 যাবে, এই এনি প্রবলেম কারোর এই টেবিল অবধি, মানে কে ম্যাপের স্ট্রাকচার অনুযায়ী? আশা করি কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলো বলো। না প্রবলেম নেই, সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এই যে আমরা এই 4 জনাকে ধরে নিয়ে একটা করব, আর এই 2 ভাইকে নিয়ে একটা করব, তাহলে কি ইকুয়েশন পাবো? যদি 2 ভাইকে নিই, 2 ভাইকে নিলে আর বার কিউ এন প্লাস, আর এই 4 জনাকে নিলে ওপরে তো গল্প ছেড়ে দাও, আর নিচে একটা এস। এটাই তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কি বলবো? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, গট ইট? হয়ে গেল। আর একটা ছোট্ট জিনিস, এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল। একটা মিনিট ওয়েট করো, জাস্ট এ মিনিট। এক্সাইটেশন টেবিল মানে হচ্ছে, মানে তুমি এবার রিভার্সে কাজ করবে, মানে কারেন্ট স্টেট বা প্রিভিয়াস স্টেটের ভ্যালু দেখে তুমি এস আর আর এ কি ভ্যালু হতে পারে সেইটা বুঝবে। ওকে না? কিরকম বিষয়টা? আমি ডায়াগ্রামটা আঁকছি। কিউ এন, আর ভাবো কিউ এন প্লাস এন,
ওয়ান সরি, আর এখানে এস আর আর, এই হলো গল্প। ঠিক আছে না? সেম গল্প, 0 0 0 1 1 0 1 1। খুব ভালো করে দেখবে, রিভার্স প্রসেস, মানে এস আর আর এর কি ভ্যালু হতে পারে, আমরা উল্টো দিক দিয়ে কিভাবে জেনারেট করতে পারি। প্রথম গল্প দেখো, এই 0 0 কোথায় আছে এই ক্যারেক্টারিস্টিক টেবিলে, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, দাঁড়াও এটাকে, তাই আচ্ছা 0 0 তুমি কোথায় পাচ্ছ? 0 0 দেখো, 0 0 তুমি কিভাবে দেখবে সেটা হচ্ছে, দেখো এই ঘরটাতে 0 0 0 পেয়েছ, আর পেয়েছো এই ঘরে। ঠিক আছে, দু জায়গায় 0 0 পেয়েছো। এই দুবারে 0 0 জন্য তোমার এস আর আর এর ভ্যালু কি ছিল? এইটাতে কি ছিল আর এটাতে কি ছিল, খেয়াল করে দেখো। এস এর ভ্যালু দুই জায়গাতেই 1, কিন্তু আর এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1। তার মানে আর এর ভ্যালুটা কি হয়েছে, আমার চেঞ্জ হয়ে গেছে। যদি আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়, মানে যদি কোনো রকম ভ্যালু চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা বলতে পারবো না আগে থেকে, সেটাকে আমাকে করে দেখতে হবে যে কি হচ্ছে না কি হচ্ছে না। তাহলে এই 0 0 এর জন্য এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু বলতে পারবো না, আর এর ভ্যালুটা ক্রস, মানে আর এর ভ্যালুটা তোমায় করে দেখতে হবে। দেখো বুঝতে পারলে কিনা, ছোট হচ্ছে আমার থেকে আবার। বুঝতে পারছো এটা? প্রথমে আমরা 0 0 গুলোকে ফাইন্ড করলাম কিউ এন আর কিউ এন প্লাস 1 থেকে, তার জন্য এস আর আর এর কি ভ্যালু ছিল সেটা খুঁজে বার করলাম। সেখানে এস এর ভ্যালু দেখো দুটো ক্ষেত্রেই 0, কিন্তু আর এর ভ্যালুটা এক জায়গায় 0 এক জায়গায় 1। তো সেই জন্য আমরা আর এর ভ্যালু কিছু বলতে পারছি না, এস এর ভ্যালুটা 0ই হবে। ঠিক আছে, চলো আর একটা করে দেখাচ্ছি, আর একটা করে দেখাতে বুঝতে পারবে। আচ্ছা, এর পরের ভ্যালুটা কি আছে তাহলে? 0 1। দেখো কোথায় 0 1 পেয়েছো, এই দেখো এখানে 0 1 পেয়েছো একটা, আর পেয়েছো না, আর পাওনি। এটার ক্ষেত্রে কি কি ছিল? 1 আর 0। তার মানে খুব সিম্পল বিষয়, এখানে আমরা 1 আর 0 চিপে দেবো, গল্প শেষ। আচ্ছা, পরের ভ্যালুটা কি? 1 0। 1 0 কোথায় পেলে? দেখো 1 0 একবারই পাবে, এই দেখো এখানে একটা 1, আর কোথাও পাওনি 1 0। তাহলে এটার জন্য কি আছে? 0 আর 1। তাহলে এখানে 0 এখানে 1। ঠিক আছে, আর একটা পেয়েছো 1 1। দেখো 1 1 টা কোথায় পেয়েছো? 1 1 দু জায়গায় পাবে, দেখো এখানে একটা পেয়েছো, আর একটা এখানে পেয়েছো। এটার জন্য কি আছে, আর এটার জন্য কি আছে? দেখো এখানে এস এর ভ্যালুটা ডিফারেন্ট, এস এর ভ্যালু 0 1, আর এর ভ্যালু 0 0। দেখতে পাচ্ছ? আর এর ভ্যালু দুটোর ক্ষেত্রেই 0, কিন্তু এস এর ভ্যালু এক জায়গায় 0 এক জায়গায় 1। তো সেই জন্য কি হবে, এই জায়গাটা আমরা আর এর ইনভ্যালিড করব। ভ্যালু 0 হবে আর এস এর ভ্যালু ক্রস হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, হয়ে গেল, এক্সাইটেশন টেবিল কমপ্লিট। বলো এবার কার কি কোশ্চেন আছে? বলো অনিশ। না না, কোনো কোশ্চেন নেই, আপনি এত সুন্দর বোঝালেন, কোনো প্রবলেমই হয় না। ঠিক আছে, বার খাওয়ানোর জন্য ধন্যবাদ। বাকিরা? উজ্জ্বল? এই উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল আছে। ওই কে ম্যাপটা আর কি, কে ম্যাপটা স্যার ওয়ানগুলো কোথা থেকে নিলেন? কি ম্যাপ গুলো? মানে ওয়ান গুলো এর আগে কে কোত্থেকে? ম্যাপটা আর কি। এই যে এত সুন্দর করে আমি লাইট দিলাম পাশে, দেখতে পাওনি? এই যে 1 1 1। আমরা নেক্সট এর উপর ডিপেন্ড করে করেছি, আমি লিখে দিচ্ছি এখানে। ও নেক্সট আচ্ছা নেক্সট এর উপর ডিপেন্ড করে, নেক্সট ডেটের উপর ডিপেন্ড করে করেছি। যে জায়গাগুলো 1 পেয়েছি সেগুলো, এবং তার সাথে ক্রস গুলো। কিউ এনটা এর মধ্যে ইনক্লুড নেই, কিউ এনটা তো আমরা এর সাথে জুড়েই দিয়েছি, দেখো কিউ এনটার সাথে জুড়েছি, সুতরাং কিউ এন প্লাস 1 এর উপর বেস করেই করেছি। ওকে শুভম, বাড়িতে হ্যাঁ একবার স্যার। পড়তে হবে, না পড়লে গুলিয়ে হুম যাবে। হুম। বাকিরা? সৃজনা, হ্যাঁ বুঝতে পেরেছি। সাব্বাস। কে বুঝতে পাওনি বলো তো একবার, না ভয় না পেয়ে বলো।